মেইল নেই। আর যেটা হয় যে একটু সন্ধ্যার পরে যেটা হয় যে গলা আর নাক বন্ধ হয়ে যায়, এটা একটা সমস্যা। আর বাদ বাকি খুব একটা কোনো সমস্যা নেই। শুরুতে 4-5 দিন অনেক বেশি জ্বর ছিল, 102 দিনের মতো জ্বর ছিল। আর প্রচন্ড মাথা ব্যথা আর গলা ব্যথা থাকে। এবার করোনার লক্ষণই এইটা আসলে আপনাদের যদি জ্বর এসে কারো অনেক বেশি মাথা ব্যথা আর গলা ব্যথা থাকে আর পুরো শরীরের জয়েন্টে জয়েন্টে পেইন হয়, তাহলে এটা কিন্তু এবার করোনার লক্ষণ। এবার করোনায় কিন্তু কাশি খুব রেয়ারলি হচ্ছে, ঠান্ডা লাগে বেশি, আর হচ্ছে মাথা ব্যথা করে বেশি, গা ব্যথা হয় 3-4 দিন প্রচন্ড। গা ব্যথা থাকে, মানে গা ব্যথা বলতে হাড্ডি হাড্ডি ব্যথা করে, এরকম একটা ব্যথা থাকে। তো আপনারা একটু কেয়ারফুল থাকেন। অনেকেরই শুনতেছি এখন করোনা হচ্ছে, আমাদের অফিসেরই যেমন অনেকের হয়েছে। তো একটু কেয়ারফুল থাকাই ভালো আসলে আপনাদের জন্য। আপনাদের তো সামনে পরীক্ষা, সাপোজ ধরেন আমাদের যেমন একটা রেস্টিং পিরিয়ড হইলেও পাবো, আপনাদের আসলে কোনো রেস্টিং পিরিয়ড পাওয়া খুব টাফ। তো সাবধানে থাকেন, সামনে তো আপনাদের পরীক্ষা। এইটাই আর কি বর্তমান অবস্থা। আমি সিটি স্ক্যানও করিয়েছিলাম আর কি, সো আলহামদুলিল্লাহ সিটি স্ক্যানের রিপোর্ট খুব একটা খারাপ না। আর দেখা যাক, 20 দিন যাক, তারপরে হয়তো নেক্সট টেস্ট করবো। আচ্ছা, আজকে অ্যাটেন্ডেন্স অনেক কম। হয়তোবা সবাই এখনো খাতা জমা দেয়নি বা পরীক্ষার খাতা জমা দিচ্ছে। আমাকে একটু একজন বলেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমি শুরু করব, কারণ আমি আজকে আপনাদের ইয়েস ম্যাম, শোনা ফাইনাল যাচ্ছে। ফাইনাল এক্সামের কোশ্চেন নিয়ে একটু কথা বলবো। আমার টাইম লাগবে আর কি একটু ওই ব্যাপারে কথা বলতে। আপনাদের একটা গাইডলাইন দেওয়া লাগবে, কারণ হচ্ছে যেহেতু আপনাদের ফার্স্ট টাইম পরীক্ষা, তো গাইডলাইন না দিলে আসলে আপনারা খুবই খারাপ করবেন। তো আমরা আর 2টা মিনিট ওয়েট করি, 9টা 10 পর্যন্ত সবাই আসুক। 9টা 7 বাজে, 9টা 10-এ আমি লেকচার শুরু করবো, আপনারা সবাই ওয়েট করেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ম্যাম, আসসালাম। আমার একটু সমস্যা হয়েছিল একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে। জি। ম্যাম, আমি হচ্ছে সেকেন্ড অ্যাসাইনমেন্ট সাবমিট করার সময় দেখি কি ফার্স্ট অ্যাসাইনমেন্টটা মানে আমি ওখানে সাবমিট করেছিলাম, বাট ওই টাইমটায় যে কোনো কারণে সাবমিট হয় না, এটা আমি হচ্ছে তখন খেয়াল করিনি। তো পরে হচ্ছে সেকেন্ড অ্যাসাইনমেন্ট যখন সাবমিট দিব, ফার্স্ট অ্যাসাইনমেন্টটাও হচ্ছে টার্ন ইন করে দিয়েছেন প্রাইভেট কমেন্টস অ্যান্ড হচ্ছে জিমেইল, মানে মিস আপনাকে মেইলও করেছি। তো আমি আসলে মানে এটাই আর আপনি কি। অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে রাখেন, বাট যেটা হয় যে লেট সাবমিশন থাকলে কিছু মার্ক এমনি ডিডাক্ট হয়। মানে আপনারা সবাই এটা এখনের জন্য না, এটা ফাইনাল এক্সামের জন্য। আপনারা সবাই যদি গুগল ক্লাসরুমে কোনো কিছু জমা দেন, তাহলে অবশ্যই জমা দেওয়ার সাথে সাথে তাৎক্ষণিক বের হয়ে আবার গুগল ক্লাসরুমে ঢুকে দেখা উচিত যে আপনারটা টার্ন ইন হয়েছে নাকি, কারণ অনেক সময় নেট স্লো থাকলে কিন্তু গুগল ক্লাসরুমে ফাইল আপলোড হয় না। ঠিক তাহলে আছে। ম্যাম, আচ্ছা, তাহলে তো ম্যাম, নেক্সট থেকে একটু কেয়ারফুল থাকেন, তাইলেই হবে। এখানে তো আর অ্যাসাইনমেন্ট তো আর ওরকম বড় কিছু না, কিন্তু কথাটা হচ্ছে যে আপনার ফাইনাল পরীক্ষার স্ক্রিপ্ট বা সিটের স্ক্রিপ্ট এগুলাতে যাতে কারো সমস্যা না থাকে। এগুলা যদি টার্ন ইন না হয়, তা আমি তো আসলে আর পার পার্সন আপনাদের কাউকে ফোন করবো না, কারণ আপনারা তো স্টুডেন্ট সংখ্যা অনেক, বুঝতেই পারতেছেন, আর সবাই ক্লাস করতেছেন না। এটা বোঝাও যায় না যে আসলে কারা এই টার্ম কন্টিনিউ করতেছে, কারা কন্টিনিউ করতেছে না, কারণ এক একদিন অ্যাবসেন্ট থাকে না। আর আমাদেরকে আপনাদের ডিপার্টমেন্ট থেকে ওরকম কোনো লিস্ট দেওয়া হয় নাই যে এই রোলগুলা আপনারা টার্ম কন্টিনিউ করতেছেন। তো আলটিমেটলি টিচার কিন্তু জানে না যে কাদের স্ক্রিপ্ট জমা হওয়ার কথা, মানে কথা আর কাদেরটা কথা না। যেমন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের কিন্তু আমি জানি যে কয়টা স্টুডেন্ট। তো তাদের মধ্যে যদি কেউ 1-2 জন খাতা জমা না দেয় বা পরীক্ষা না দেয়, আমরা কিন্তু তাদের সাথে যোগাযোগ করি যে আপনি কেন পরীক্ষা দেন নাই বা কেন আপনার খাতা জমা পড়েনি। বাট আপনাদের ক্ষেত্রে কিন্তু ওই স্কোপটা নাই। আপনারা কিন্তু অনেকেই আছেন মাঝে মাঝে ক্লাস করেন, আবার মাঝে মাঝে ক্লাস করেন না, আবার অনেকে আছেন একদমই ক্লাস করতেছেন না। তো এরকম কোনো অ্যাকুরেট লিস্ট আমাদের কাছে নাই যে কারা একদমই ক্লাস করতেছেন। তো আমরা কিন্তু জানি না আপনারা কে খাতা জমা দেওয়ার কথা, কে জমা দেওয়ার কথা। আপনারা খাতা জমা দেওয়ার ব্যাপারে আরো মোর বেশি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। ফাইনালে আপনাদের খাতা কিভাবে জমা নেওয়া হয় আমি ঠিক শিওর না। আমরা আসলে যেটা করি যে আমাদের ইন্ডিভিজুয়াল লেকচারার স্যার, ধরেন আমার আন্ডারে 15 জন পরীক্ষা দিচ্ছে, তো ওই 15 জনের স্ক্রিপ্ট আমরা মেইলে নেই। মেইলে নেওয়ার পরে ওই রেসপেক্টিভ যে টিচার থাকে তাকে আমরা মেইল করে দিই। এইটা আমাদের কাছে কনভেনিয়েন্ট মনে হয়, কারণ আমার আন্ডারে যে 16 জন থাকার কথা, তাইলে আমি ওই 16 জনের ট্র্যাক রাখতে পারি যে কে অ্যাবসেন্ট। বাট গুগল ক্লাসরুমে কিন্তু ট্র্যাক রাখা যায় না কোন স্টুডেন্ট জমা দিল, কোন স্টুডেন্ট জমা দিল না এখনো। তো এটা একটা সমস্যা। আপনাদের ডিপার্টমেন্টে আবার এই রুলস ফলো করে যে গুগল ক্লাসরুমে সবকিছু জমা দিতে হবে। আমরা আবার গুগল ক্লাসরুমে কিছু জমা নেই না, আমরা মেইলে জমা নিই।
যাতে ট্র্যাক রাখা যায় ওই মুহূর্তে যে স্টুডেন্টের খাতা পাওয়া গেল না। তো এটাও একটা বড় কনসার্নের বিষয়। তো আপনাদেরকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে যেহেতু আপনাদের সবকিছু গুগল ক্লাসরুমে সাবমিট হয়। আচ্ছা ম্যাম, আমার এই যে পোলারে পোলার যখন আমরা দুইটা পোলার আর কি গুণ করব, তখন এই যে অ্যাঙ্গেলটা যোগ হয়ে যাবে না ম্যাম? হ্যাঁ, জি। তার মানে আমি যদি -93 আর -90 যদি আমরা পোলারে গুণ করি, তার অ্যাঙ্গেল দুইটা, তার মানে কি 183.4 এমন আসার কথা না? মানে যোগ করলে যত আসার কথা অতই আসার কথা আসলে। পোলারে কিন্তু গুণে কিন্তু ম্যাম ম্যাগনেটিক যেটা গুণ হয় অ্যাঙ্গেল গুণ হয়। ক্যালকুলেটারে করলে তো আসে পজিটিভ আসে, আমার হাতে করলে আসে -193 আসে, কিন্তু ক্যালকুলেটরে করলে আসে 176, তাও পজিটিভ। ও হয়তো উল্টা দিক থেকে ধরতেছে, আপনি হয়তো উল্টা দিক থেকে ধরতেছেন। আপনি যদি জিরো থেকে পজিটিভের দিকে যান তাইলে মনে হয় আপনার যেই ভ্যালু আসে, ও যদি নেগেটিভের দিকে যায় তাহলে উল্টা ভ্যালু আসে, বা আপনারটা নেগেটিভ সাইড থেকে আসছে ওরটা পজিটিভ সাইড থেকে আসছে। নেগেটিভ তার সাইড মানে ম্যাম থেকে দুইটাই হয়তো তো সেম, দুইটাই সেম তাহলে। দুইটাই সেম পয়েন্ট হওয়ার কথা। হ্যাঁ, আপনি নেগেটিভ সাইড থেকে ভ্যালু নিচ্ছেন আর ও পজিটিভ দিক থেকে ভ্যালু বুঝছি নিচ্ছে, ম্যাম, এবার দ্যাটস বুঝছি। ওয়াই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমরা শুরু করি, 9টা 11 বেজে গেছে। আমাদের আজকে লাস্ট টপিক, আর আপনাদের সাথে আমার লাস্ট ক্লাস, সেটা হচ্ছে থ্রি ফেজ সার্কিটস। আমাদের এইটাই বাকি, এই টপিকটা, সেটা হচ্ছে থ্রি ফেজ সার্কিটস। আমরা এতদিন ধরে যত পড়াশোনা করছি ওখানে ব্যাপারটা এমন ছিল যে আমরা শুধুমাত্র একটা সাইনোসয়েডাল ওয়েভ নিয়ে কাজ করছি, যে শুধুমাত্র একটা সাইন ওয়েভ যাবে একটা সিঙ্গেল সার্কিটের মধ্যে, একটা সিরিজ সার্কিট বা একটা প্যারালাল সার্কিট থাকে, বাট তারা সবাই হচ্ছে সিঙ্গেল ফেজ একটা কারেন্ট সাপ্লাই দিয়ে আমরা ওটার আউটপুট বের করতাম। বাট আজকে আমাদের কাজ হচ্ছে কি থ্রি ফেজ সার্কিট নিয়ে। তো থ্রি ফেজ সার্কিট জিনিসটা কি, বা এটার কি বলবো, এটার ভিতরকার জিনিসপাতি কি, ফার্স্ট এটা জেনে তারপর আমরা এটা রিলেটেড প্রবলেমস গুলো সলভ করবো। তো থ্রি ফেজ সার্কিট, বেসিক্যালি থ্রি ফেজ সার্কিট যেহেতু আমরা বলতেছি, তার মানে এর মধ্যে অবশ্যই থ্রি ফেজ ভোল্টেজ বা থ্রি ফেজ কারেন্ট, থ্রি ফেজ পাওয়ার, এই সব ধরনের জিনিসপত্রই থাকবে। তো থ্রি ফেজ ভোল্টেজ যদি ফার্স্ট আমরা চিন্তা করি যে একটা থ্রি ফেজ ভোল্টেজ জিনিসটা কি আসে, বেসিক্যালি কোন একটা থ্রি ফেজ ভোল্টেজ প্রডিউস করা হয় সাধারণত আমরা থ্রি ফেজ এসি জেনারেটর দিয়ে প্রডিউস করি। আপনাদেরকে যদি মনে থাকে প্রথম দিন আমি একটা জেনারেটরের গঠন করিয়েছিলাম, যে তার দুই পাশে এক সাইডে নর্থ পোল এক সাইডে সাউথ পোল আর মাঝখানে শুধুমাত্র একটা কন্ডাক্টর দিয়ে আমি বুঝাইছিলাম যে এই কন্ডাক্টরটা এর মধ্যে যখন ঘুরে তখন হচ্ছে গিয়ে একটা এসি ভোল্টেজ যেরকম অল্টারনেটিং ভোল্টেজ প্রডিউস করে, এরকম ঘুরতে 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 পার সেকেন্ডে সাপোজ ধর 50 বার যদি ঘুরে তাহলে 50টা এরকম অল্টারনেটিং ওয়েভ ক্রিয়েট করতে পারে। সো এই থেকে আসে হচ্ছে অ্যাকচুয়ালি 50 হার্জ, অর্থাৎ পার সেকেন্ডে সে 50 হার্জ বা 50 সাইকেল কমপ্লিট করতে পারে। এটা সিঙ্গেল ফেজ ছিল, একটা তার দিয়ে নর্থ আর সাউথ পোল দিয়ে সে ঘুরতেছিল, একটা ওয়েভ ক্রিয়েট হচ্ছিল। বাট থ্রি ফেজ কি, থ্রি ফেজ হচ্ছে ওই রকমই একটা অ্যাকচুয়ালি জেনারেটর, বাট এইখানে তিনটা ওয়্যার থাকে। আমরা ওখানে যেমন শুধুমাত্র একটা ওয়্যার নিয়ে কাজ করছি, যে একটা ওয়্যার এরকম কুণ্ডলি পাকানো আছে, বাট এই থ্রি ফেজ সার্কিট গুলার মধ্যে এরকম তিনটা ওয়্যার এরকম কুণ্ডলি পাকানো থাকে, আলাদা আলাদা ভাবে তিনটা ওয়্যার। এইখানে যেমন খেয়াল করেন, এটা হচ্ছে একটা থ্রি ফেজ এসি জেনারেটর। এর এই এ প্রান্ত আর এই এ প্রাইম প্রান্ত হচ্ছে একটা তার, বি প্রাইম আর বি প্রাইম প্রান্ত হচ্ছে একটা তার, আর সি প্রাইম প্রান্ত হচ্ছে বেসিক্যালি একটা তার। এবং গঠনটা এমন, যখন এই মাঝখানের এই ম্যাগনেটটাকে ঘুরানো হয় তখন একটা প্রান্ত যখন নর্থ পোলের দিকে থাকে সি এর দিকে, আরেকটা প্রান্ত সাউথ পোলের দিকে থাকে। কনস্ট্রাকশনটা এইভাবে। আচ্ছা, এইদের কাহিনী হচ্ছে কি, দেখেন আমি প্রত্যেকটা টার্মিনালের এ প্রাইমের একটা প্রান্ত নিউট্রালে নিছি, বি বি প্রাইমের একটা প্রান্ত নিউট্রালে নিছি, সি সি প্রাইমের একটা প্রান্ত শুধুমাত্র নিউট্রালে নিছি, আর তাদের আরেকটা প্রান্ত থেকে একটা করে ওয়্যার বের করছি। এটার কাহিনী কি, আলটিমেটলি আমি যেটা করতেছি এই এ আর এন থেকে অ্যাকচুয়ালি একটা ভোল্টেজ কালেক্ট করতেছি, অর্থাৎ একটা ওয়েভ পাচ্ছি। এই সি আর এই নিউট্রাল থেকে একটা ওয়েভ পাচ্ছি, আর এই বি আর এই নিউট্রাল থেকে একটা ওয়েভ পাচ্ছি। আলটিমেটলি আমি কি করতেছি, আমি তিনটা এরকম আলাদা আলাদা ফেজ পাচ্ছি। আমরা যেমন আগে শুধুমাত্র একটা ফেজ পেতাম, এখন এরকম তিনটা ওয়েভ আমরা আউটপুটে পাবো। এই জিনিসটা হচ্ছে গিয়ে থ্রি ফেজ ভোল্টেজ, অর্থাৎ তিনটা ফেজ থেকে আমি তিনটা আউটপুট বা তিনটা ভোল্টেজ পাচ্ছি, যেখানে এ এন হচ্ছে একটা ফেজ, বি এন হচ্ছে একটা ফেজ, আর সি এন হচ্ছে একটা ফেজ। এরা হচ্ছে থ্রি ফেজ ভোল্টেজ। এবং এই ওয়্যার গুলার যখন উইন্ডিং বা এই ওয়্যার গুলো যখন লাগানো হয় তখন এমন ভাবে লাগানো হয় যে এ প্রাইম ওয়্যারটা
এই বি বি প্রাইম ওয়্যার থেকে 120 ডিগ্রি আউট অফ ফেজ, আবার সি এর সাথেও 120 ডিগ্রি আউট অফ ফেজ। অর্থাৎ এই প্রত্যেকটা ওয়্যার একজন আরেকজনের সাথে 120 ডিগ্রি আউট অফ ফেজে লাগানো। অর্থাৎ যদি ধরি একজন যদি 0 ডিগ্রিতে থাকে, আরেকজন হচ্ছে 120 ডিগ্রিতে, আরেকজন হচ্ছে 240 ডিগ্রিতে। অর্থাৎ একজন আরেকজনের সাথে সবসময় 120 ডিগ্রি আউট অফ ফেজ মেনটেন করে। যেমন এই 0-র সাথে 120, এখানে 120 ডিগ্রি আউট অফ ফেজ, আবার 120 থেকে 240, এখানে আবার 120 ডিগ্রি আউট অফ ফেজ। তো এই যে আমি এদেরকে 120 ডিগ্রি আউট অফ ফেজে এখানে পেঁচাচ্ছি, অর্থাৎ একটা ওয়্যার পেঁচানোর পরে ওই ওয়্যারের সাথে আরেকটা ওয়্যারকে 120 ডিগ্রি আউট অফ ফেজে পেঁচানো হয়। তো আউটপুট ভোল্টেজ যাতে একজন আরেকজনের সাথে 120 ডিগ্রি আউট অফ ফেজে থাকে। এবং এই জিনিস মাঝখানে যে ম্যাগনেটটা ঘুরে এটাকে বলা হয় রোটর। আর যেই এই স্টেশনারি জায়গাটার উপরে যে তারগুলা পেঁচানো থাকে এগুলাকে বলা হয় স্টেটর। আপনারা যখন মেশিন করবেন তখন এই নামগুলা শুনবেন, যে মাঝখানে যে জিনিসটা ঘোরে সেটা হচ্ছে রোটর, আর চারপাশে যে তার পেঁচানো থাকে সেটা হচ্ছে গিয়ে স্টেটর। এই রোটরটা ঘুরে ঘুরেই এই স্টেটরের ওয়্যার গুলার মধ্যে ভোল্টেজ ইনডিউসড করে। যতক্ষণ রোটর ঘুরবে ততক্ষণই পর্যন্ত এই ইএমএফ বা ভোল্টেজটা ইনডিউসড হবে। এই রোটরের ঘূর্ণন বন্ধ হয়ে গেলে যেহেতু ফ্লাক্সের চেঞ্জ বন্ধ হয়ে যাবে, তো এখানে আর কোনো ধরনের ভোল্টেজ ইনডিউসড হবে না। এটা হচ্ছে গাঠনিক বর্ণনা, যেটা আপনাদের পরীক্ষায় কোনোদিনই আসবে না, বা জানতে হইতো যে একটা 3 ফেজ ভোল্টেজ কেমনে ক্রিয়েট হয়। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে তিনটা কয়েল আলাদা আলাদা, এ এ প্রাইম, বি বি প্রাইম, সি সি প্রাইম, এই তিনটা কয়েল তারা ফিজিক্যালি 120 ডিগ্রি আউট অফ ফেজে থাকে, মানে 120 ডিগ্রি আউট অফ ফেজে তাদেরকে লাগানো হয়, এবং তাদের থেকে যে আউটপুট বা ইনডিউসড ভোল্টেজটা পাওয়া যায় তারাও 120 ডিগ্রি আউট অফ ফেজ। তো এখানে আমি কিভাবে লাগালাম দেখেন, আমি তিনটা আউটপুট ভোল্টেজ পাওয়ার কথা, একটা পাচ্ছি বিএএন, একটা পাচ্ছি বিবিএন, একটা পাচ্ছি বিসিএন। এবং দেখা যাচ্ছে যে এই বিএএন এর যেখানে 120 ডিগ্রি সেখান থেকে বিবিএন শুরু হবে, আর বিবিএন এর যেখানে 120 ডিগ্রি বা ভিএএন এর যেখানে 240 ডিগ্রি সেখান থেকে বিসিএন শুরু হবে। অর্থাৎ ওয়্যার গুলা কিভাবে পেঁচানো, এ এন এর সাথে বিএন 120 ডিগ্রি আউট অফ ফেজে পেঁচানো, আবার বিএন এর সাথে সিএন 120 ডিগ্রি আউট অফ ফেজে পেঁচানো। তার মানে গঠনটা যদি খেয়াল করি তাহলে এ এন এর সাথে সিএন অ্যাকচুয়ালি 240 ডিগ্রি আউট অফ ফেজে পেঁচানো। এইভাবেই আসলে আউটপুটে একটা 3 ফেজ ভোল্টেজ ক্রিয়েট করা হয়। 3 ফেজ কারণ এরা তিনজন তিনটা ডিফারেন্ট দশায় আছে, সো দ্যাটস ওয়াই এদেরকে বলা হয় 3 ফেজ ভোল্টেজ। এখন এই যে আমরা 3 ফেজ ভোল্টেজ যে বানাচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে তিনটা কয়েল থেকে 120 ডিগ্রি আউট অফ ফেজে আউটপুট পাওয়া যাচ্ছে। বেসিক্যালি কোন একটা টিপিক্যাল 3 ফেজ সিস্টেম সাধারণত বলতে আমরা বুঝি যেহেতু এখান থেকে তিনটা আউটপুট ভোল্টেজ জেনারেট হচ্ছে, তার মানে তিনটা সোর্স হিসেবে কাজ করতেছে আসলে এরা। এখানে এ এন একটা সোর্স, বিএন একটা সোর্স, সিএন একটা সোর্স। তো দ্যাটস ওয়াই যখন আমরা 3 ফেজ সিস্টেম ডিজাইন করতে যাই তখন আমরা তিনটা ভোল্টেজ সোর্স ইন্ডিকেট করি, তিনটা ভোল্টেজ সোর্স ইন্ডিকেট করি। তো এই 3 ফেজ সিস্টেমটাকে দুই ভাবে ডিজাইন করা যায়। একটা হচ্ছে আপনারা জানেন একটা আমাদের ওয়াই কানেকশন পড়ে আসছেন একটা, আর আরেকটা পড়ে আসছেন ডেল্টা কানেকশন। এই ওয়াই কানেকশন আর ডেল্টা কানেকশনে কিন্তু বেসিক্যালি তিনটা টার্মিনাল থাকে। এই ওয়াই এর একটা টার্মিনাল এ বি সি, আবার ডেল এরও এ বি সি, এরকম করে তিনটা টার্মিনাল থাকে। অর্থাৎ এই যে আমি 3 ফেজ সিস্টেম নিব, এই 3 ফেজ সিস্টেম গুলাকে আমরা ওয়াই কানেকশনেও দিতে পারি, আবার ডেল কানেকশনেও দিতে পারি। কিভাবে দিলাম, ওই যে সাপোজ ধরেন আমি কি বলতেছি যে 3 ফেজ সিস্টেমকে সবসময় তিনটা ভোল্টেজ সোর্স দিয়ে ডিনোট করা হয়। কেন? কারণ এ এ আর এন হচ্ছে বেসিক্যালি, সাপোজ ধরেন এই যে জেনারেটরের একটা কুণ্ডলী, এই কুণ্ডলীর মধ্যে যেই ভোল্টেজটা প্রডিউস হচ্ছিল সেটাকে কিন্তু এখন আমি এই ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। অর্থাৎ এই ভিএএন কথাটার অর্থ হচ্ছে এইখানে একটা তার পেঁচানো ছিল যার মধ্যে দিয়ে ভিএএন পরিমাণ ভোল্টেজ ইনডিউস হচ্ছিল, সেটাকে এখন আমি একটা ভোল্টেজ সোর্স দিয়ে সিম্পলি রিপ্রেজেন্ট করতেছি। আবার ভিবিএন যে এখানে ধরেন ওই তার কুণ্ডলীটা পেঁচানো ছিল, এইখান থেকে যে ভোল্টেজটা পাচ্ছি এই দুই তারের দুই টার্মিনাল থেকে, সেটা হচ্ছে ভিবিএন। আর এখানে সি আর এন এর মধ্যে যেই তারটা পেঁচানো ছিল সেইখান থেকে আমরা যে ভোল্টেজটা ইনডিউস হচ্ছে সেটাকে বলতেছি হচ্ছে বিসিএন। এভাবে ওই কুণ্ডলী তিনটাকে অ্যাকচুয়ালি আমি এখানে তিনটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করতেছি এবং দেখাচ্ছি যে তারা ওয়াই কানেকশনে আছে। আর এইখানে যখন আমরা ডেল্টা কানেকশন দিব, সিমিলারলি ডেল্টা কানেকশনের ক্ষেত্রে এখানে এ বি ফেজের মধ্যে একটা ভোল্টেজ দিব, বিসি ফেজের মধ্যে একটা ভোল্টেজ দিব, আর সিএ ফেজের মধ্যে একটা ভোল্টেজ দিব। এখানে ডেল্টা আর ওয়াই কানেকশনের অর্থ হচ্ছে এই যে আমরা উপরে এই জেনারেটরটার মধ্যে যেই ভোল্টেজটা মানে পেঁচাচ্ছিলাম তারগুলাকে, ইদার আপনি এই তারগুলোকে ওয়াই কানেকশনে পেঁচাইতে পারেন, আর এই তারগুলোকে আপনি ডেল কানেকশনে রাখতে পারেন, বাট অবশ্যই একজনকে আরেকজনের 120 ডিগ্রি আউট অফ ফেজে রাখতে হয়। ঠিক আছে?
এটা গেল ওয়াই কানেকশন আর ডেল কানেকশন, বাট এখানে কিছু কন্ডিশন আছে। আপনাদেরকে সিলেবাসে যেটা পড়ানো হয় সেটা হচ্ছে ব্যালেন্সড থ্রি ফেজ সার্কিট, আর আরেকটা হচ্ছে আনব্যালেন্সড থ্রি ফেজ সার্কিট, যেটা আপনাদেরকে পড়ানো হয় না, বাট আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে যখন আমরা পড়াই তখন আমরা এই পোর্শনটুকু পড়াই, যেহেতু ওদের জন্য সার্কিট অনেক ইম্পর্টেন্ট, তো ওদের কোনো কিছু বাদ দেওয়া হয় না, বাট আপনাদের সিলেবাসে আছে শুধু ব্যালেন্সড থ্রি ফেজ সার্কিট। এখন আমাদের জানতে হবে যে এই ব্যালেন্সড থ্রি ফেজ সার্কিট জিনিসগুলো কি। এতক্ষণ তো জানলাম যে থ্রি ফেজ সার্কিট কি, থ্রি ফেজ ভোল্টেজ কি। থ্রি ফেজ সার্কিটকে আমরা এই ওয়াই কানেকশনেও দিতে পারি বা ডেল্টা কানেকশনেও দিতে পারি। আর থ্রি ফেজ কথাটার অর্থ হচ্ছে তারা একজন আরেকজনের থেকে অবশ্যই 120 ডিগ্রি আউট অফ ফেজে থাকবে। বাট এখানে দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে আমরা এই ব্যালেন্সড সার্কিট যে বলতেছি, ব্যালেন্স সার্কিট কথা হচ্ছে ওখানে ব্যালেন্সড ফেজ ভোল্টেজ থাকতে হবে। ব্যালেন্সড ফেজ ভোল্টেজ জিনিসটা আসলে কি? ব্যালেন্সড ফেজ ভোল্টেজ জিনিসটা হচ্ছে এই যে আমার তিনটা ওয়েভ প্রডিউস করতেছি, তারা অবশ্যই ম্যাগনিটিউড সেম হইতে হবে তাদের, এবং তারা একজন আরেকজনের সাথে 120 ডিগ্রি আউট অফ ফেজ হইতে হবে। তো এই কন্ডিশনকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? এই কন্ডিশনকে রিপ্রেজেন্ট করা হয় ভিএন ইজ ইকুয়াল টু ভিবিএন ইজ ইকুয়াল টু ভিসিএন। এটার অর্থ হচ্ছে তারা ম্যাগনিটিউডে সেম আর তারা ফেজে সেম। এটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো? এটা রিপ্রেজেন্ট করবো ভিএএন প্লাস ভিবিএন প্লাস ভিসিএন ইজ ইকুয়াল টু 0। যদি তাদের ফেজ সমান হয় এবং আপনি যদি তারা যদি একজন আরেকজনের থেকে 120 ডিগ্রি আউট অফ ফেজ হয়, তাহলে যদি আপনি তাদের ভেক্টর সামেশন নেন তাহলে দেখবেন তারা ইজ ইকুয়াল টু অবশ্যই 0 আসার কথা। এটা আমরা প্রমাণটা এখনই দেখবো যে অ্যাকচুয়ালি এই কন্ডিশনটা ফুলফিল হয় কিনা। বাট কোন একটা ব্যালেন্স ফেজ সিস্টেমের জন্য আমাদের কন্ডিশন হচ্ছে অবশ্যই ভিএএন ইজ ইকুয়াল টু ভিবিএন ইজ ইকুয়াল টু ভিসিএন হতে হবে, এটা প্রথম কন্ডিশন। আর তাদের ফেজ একজন আরেকজনের থেকে 120 ডিগ্রি আউট অফ ফেজ হতে হবে। এই কন্ডিশনটা ফুলফিল করবে এই জায়গায় গিয়ে যখন আমি এই তিনজনকে যোগ করব তখন অবশ্যই তাদের আউটপুট ইজ ইকুয়াল টু 0 আসবে। যদি এই দুইটা কন্ডিশন ফুলফিল করে, অর্থাৎ ম্যাগনিটিউড সেম এবং ফেজ সেম, তাহলে একমাত্র আমরা তাদেরকে ব্যালেন্সড বলতে পারবো। ব্যালেন্সড আমরা তখনই বলতে পারবো, ব্যালেন্স সোর্স বা ব্যালেন্স ফেজ ভোল্টেজ আমরা তখনই বলতে পারবো যখন তারা একজন আরেকজন থেকে 120 ডিগ্রি আউট অফ ফেজ হবে এবং তাদের ম্যাগনিটিউড সমান হবে। আচ্ছা, এখন এই যে আমরা এই ম্যাগনিটিউড সেম বা ফেজ 120 ডিগ্রি আউট অফ ফেজ ধরতেছি, এই কম্বিনেশনের উপরে ভিত্তি করে তাদেরকে দুইটা পসিবল কম্বিনেশনে ভাগ করা যায়। এই পসিবল কম্বিনেশন গুলা কি? একটাকে বলা হয় এবিসি সিকোয়েন্স অর পজিটিভ সিকোয়েন্স, আর একটাকে বলা হয় এসিবি সিকোয়েন্স অর নেগেটিভ সিকোয়েন্স। আর কথা হচ্ছে এগুলা কোত্থেকে আসলো? এগুলো অ্যাকচুয়ালি রোটরের ঘূর্ণনের উপরে ডিপেন্ড করে। রোটর যদি কাউন্টার ক্লকওয়াইজ ঘুরে, এই যে মাঝখানের যে রোটরটা, এই এনএস যে ম্যাগনেটটা ঘুরতেছে, সে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে অর্থাৎ কাউন্টার ক্লকওয়াইজ ঘুরে, তাহলে সিকোয়েন্স হবে হচ্ছে এবিসি। আর যদি সে ঘড়ির কাঁটার দিকে ঘুরে অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরে, তাহলে সিকোয়েন্স হবে হচ্ছে এসিবি। এই কথাটার অর্থ হচ্ছে সে যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে তখন প্রথমে আমরা এ ফেজের কারেন্ট পাবো, তারপরে বি ফেজের কারেন্ট পাবো, তারপরে সি ফেজের কারেন্টটা পাবো। আর যদি সে ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে প্রথমে এ ফেজের ভোল্টেজটা পাবো, তারপরে সি ফেজের ভোল্টেজটা পাবো, তারপরে বি ফেজের ভোল্টেজটা পাবো। ইট ডিপেন্ডস অন দি রোটেশন অফ দি রোটর, যে মানে ডিরেকশন অফ রোটেশন অফ রোটর, অর্থাৎ রোটরের ডিরেকশনটা কোন দিকে। যদি কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে রোটর ঘোরা শুরু করে তাহলে এবিসি সিকোয়েন্সে ভোল্টেজ পাবো, আর যদি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটর ঘোরা শুরু করে তাহলে আমরা এসিবি সিকোয়েন্সে ভোল্টেজটা পাবো। তো এই দুইটা সিকোয়েন্সের মধ্যে তফাৎটা কি যদি একটু দেখি, আলটিমেটলি এই দুইটা সিকোয়েন্সের মধ্যে তফাৎটা হচ্ছে আমার এবিসি সিকোয়েন্স অর পজিটিভ সিকোয়েন্স কথাটা হচ্ছে আমার ভিএএন যে ভোল্টেজ সেটার ম্যাগনিটিউড হচ্ছে ভিপি। ভিপি হচ্ছে ফেজ ভোল্টেজের যেই ভ্যালুটা আর কি, তার ম্যাগনিটিউড যেটা। তো ভিএএন ইজ ইকুয়াল টু ভিপি অ্যাঙ্গেল 0, অর্থাৎ তার অ্যাঙ্গেল 0 ছিল। তখন ভিবিএন এর অ্যাঙ্গেল হচ্ছে, তাদের কিন্তু প্রত্যেকের এই ম্যাগনিটিউড সেম থাকবে, অর্থাৎ ভিপি কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকের ক্ষেত্রে সেম থাকবে। এই জেনারেটর যেটা প্রডিউস করতেছে তাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকটা ফেজের জন্য কিন্তু অ্যাকচুয়ালি এই ভিপি 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 তাদের ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি সেম, জাস্ট তাদের অ্যাঙ্গেল একজন আরেকজন থেকে 120 ডিগ্রি আউট অফ ফেজে থাকার কথা। আর এবিসি সিকোয়েন্সের শর্ত কি? এবিসি সিকোয়েন্সের শর্ত হচ্ছে এ এ বি এ এন এর ক্ষেত্রে তার ফেজ হবে 0 ডিগ্রি, বিবি এন এর ক্ষেত্রে তার ফেজ হবে -120 ডিগ্রি, আর বিসিএন এর ক্ষেত্রে তার ফেজ হবে -240 ডিগ্রি। অর্থাৎ প্রথমে ভিএএন, তারপরে ভিবিএন আসবে, তারপরে বিসিএন আসবে, অর্থাৎ ভিবিএন এর থেকে 120 ডিগ্রি আগানো, আবার বিসিএন এর থেকে 240 ডিগ্রি আগানো বলতে পারি, বা বিসিএন প্লাস 120 ডিগ্রি। ওই যে একজন একটু আগে কোশ্চেন করলো যে যোগ আর বিয়োগের, অর্থাৎ
অর্থাৎ -240 ডিগ্রি অ্যাকচুয়ালি যে পজিশনটা ইন্ডিকেট করে +120 ডিগ্রি কিন্তু সেম পজিশনই ইন্ডিকেট করে ভেক্টরে। আমার -240 ডিগ্রি পজিশনটা যে পজিশনটা ইন্ডিকেট করে +120 ডিগ্রি যদি আমি যাই তাহলে কিন্তু সে সেম পজিশনটাই অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে। তো এগুলাকে যদি আমরা ভেক্টর ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করি আলটিমেটলি কি আসবে, আমার এটা যদি রেফারেন্স পয়েন্ট হয়, আমার VAN গেল এইদিকে, আমার VBN কে -120 ডিগ্রিতে আঁকার কথা, তাহলে আমি অবশ্যই কাউন্টার ক্লকওয়াইজে আঁকবো। তো VBN এ আসবে হচ্ছে -120 ডিগ্রি। আমরা জানি যে যখন কোনো কিছুকে আমরা ল্যাগিং এ দেখাতে চাই তখন আমরা কাউন্টার ক্লকওয়াইজে আঁকি, আর যখন কোনো কিছুকে আমরা লিডিং এ দেখাতে চাই তখন আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে অঙ্কন করি। তো এখানে -120 ডিগ্রিতে আঁকবো হচ্ছে VBN, আরো -120 ডিগ্রি বা ইন টোটালে যদি বলি তাহলে 240 ডিগ্রি ল্যাগে আঁকবো হচ্ছে কি আমরা VCN কে, বা আমরা VCN কে বলতে পারি +120 ডিগ্রি, কারণ +120 ডিগ্রি আর -240 ডিগ্রি অ্যাকচুয়ালি সেম পজিশনে থাকে। আলটিমেটলি যদি দেখি অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা ফেজ ভোল্টেজ কিন্তু একজন আরেকজনের সাথে 120 ডিগ্রি আউট অফ ফেজে, যেমন VBN BN এর সাথে 120 ডিগ্রি আউট অফ ফেজে, VBN BCN এর সাথে 120 ডিগ্রি আউট অফ ফেজে, আবার BCN BN এর সাথে 120 ডিগ্রি আউট অফ ফেজে। আলটিমেটলি একজন আরেকজনের সাথে 120 ডিগ্রি আউট অফ ফেজে আছে। এটাকে বলা হয় ABC সিকোয়েন্স বা পজিটিভ সিকোয়েন্স। এখানে যে ভিপি ভোল্টেজটা আছে এটা অ্যাকচুয়ালি এই VAN VBN আর VCN এর জন্য তাদের আরএমএস বা ইফেক্টিভ ভ্যালু যেটা ওইটা, এবং অ্যাকচুয়ালি ভিপি প্রত্যেকের ক্ষেত্রেই সেম ভ্যালু, কারণ আমরা কি জানি যে আমরা যেহেতু ব্যালেন্স সার্কিট করতেছি সেহেতু তাদের ম্যাগনিটিউড সেমই থাকবে, শুধু অ্যাঙ্গেল গুলো একজন আরেকজন থেকে 120 ডিগ্রি আউট অফ ফেজে থাকবে। এটাকে বলা হয় পজিটিভ সিকোয়েন্স, অর্থাৎ এর পর বি এর পর সি, ABC। আচ্ছা, এখন ACB বা নেগেটিভ সিকোয়েন্স কথাটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে প্রথমে VAN হবে VP অ্যাঙ্গেল 0, এরপরে VCN হবে -120 ডিগ্রি আর VBN হবে -240 ডিগ্রি। অর্থাৎ এরপরে C থাকবে, তারপরে B থাকবে, এরপরে C থাকবে, তারপরে B থাকবে। এই সময় যেমন আমরা VAN এর পরে VBN তারপরে VCN ড্র করছি, এখানে জাস্ট উল্টাটা হবে, VAN এর পরে হবে হচ্ছে VCN। এই যে VAN থেকে VCN হচ্ছে 120 ডিগ্রি আউট অফ ফেজ, আর VCN থেকে VBN হচ্ছে আরো 120 ডিগ্রি আউট অফ ফেজ। তো আলটিমেটলি VAN এর থেকে অ্যাকচুয়ালি VBN হচ্ছে -240 ডিগ্রি ল্যাগিং বলতে পারি বা +120 ডিগ্রি লিড বলতে পারি। এটা দুই ভাবেই লেখা যাবে, কারণ হ্যাঁ। দুই ভাবেই সেম পজিশন ইন্ডিকেট করে। ম্যাম হ্যাঁ বলেন। সিকোয়েন্সটা ক্লকওয়াইজ নিচ্ছেন কেন? এই সিকোয়েন্স যেটা, এই ক্ষেত্রে রোটরটা অ্যাকচুয়ালি কাউন্টার ক্লকওয়াইজ ঘুরতো, তখন গিয়ে আমরা এবিসি সিকোয়েন্সে ভোল্টেজ পাবো, অর্থাৎ প্রথমে VAN তারপরে VBN তারপরে ম্যাম VCN। ওই যে মানে মাইনাস থেকে নিচ্ছি কেন, মানে ক্লকওয়াইজ ডিরেকশনে সিকোয়েন্সটা নিচ্ছি। কোনটা ক্লকওয়াইজ? এটা রোটর ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতেছে, রোটর ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে। হ্যাঁ ফার্স্টে হচ্ছে VAN তারপরে হচ্ছে VCN, মানে হ্যাঁ। এইটা এই সিকোয়েন্সটা হচ্ছে ক্লকওয়াইজ যাচ্ছে সেটা বলছি। এই সিকোয়েন্সটা তো ক্লকওয়াইজই যাবে, কারণ হচ্ছে আপনার VN VCN থেকে অ্যাকচুয়ালি 0 ডিগ্রি লিডে আঁকতেছি। আমরা সবসময় কাউকে যখন লিডে আঁকি তাকে তো ক্লকওয়াইজ ডিরেকশনে আঁকি, যে ল্যাগে থাকে তাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আঁকি না। তো VCN BN কে -120 ডিগ্রি ল্যাগে আছে মানে পরে, তো তাকে 120 ডিগ্রি আঁকার জন্য আপনি কাউন্টার ক্লকওয়াইজে যাবেন। তারপরে VBN কে আরো 120 ডিগ্রি ল্যাগে আঁকার জন্য আপনি কাউন্টার ক্লকওয়াইজে যাবেন। আমরা যখন ল্যাগে আঁকি তখন কাউন্টার ক্লকওয়াইজে যাই। তো আলটিমেটলি আপনি যদি VAN থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে যান তাহলে কিন্তু VCN লিড করতেছে, আবার এখান থেকেও যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যান তাহলে বেসিকলি কিন্তু VAN লিড করতেছে। অর্থাৎ আমরা যখন কাউকে লিডিং এ আঁকতে চাই তখন কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে যাই, আর যখন ল্যাগিং এ আঁকতে চাই তখন অ্যাকচুয়ালি ক্লকওয়াইজ ডিরেকশনে যাই। আপনারা আগের চ্যাপ্টারেও দেখছেন ওই যে ফেজর অ্যালজেব্রা যখন দুইভাবে দেখানো যাবে। দুই ভাবেই দেখানো যায়। হ্যাঁ, আলটিমেটলি জিনিসটা তো সেমই আসে, একজন আরেকজন থেকে 120 ডিগ্রি আউট অফ ফেজ, এ -120 ডিগ্রি আর এ হচ্ছে 240 ডিগ্রি। তো এইটা গেল এবিসি সিকোয়েন্স আর ACB সিকোয়েন্স। তো এইগুলা হচ্ছে গিয়ে জেনারেটরের ক্ষেত্রে যখন ব্যালেন্সড ভোল্টেজ ক্রিয়েট হবে তখন। বাট এখন কথা হচ্ছে আমাদের দেখাইতে হইতো যে ওই যে আমি যখন ব্যালেন্সড বলতেছি তখন একটা কন্ডিশন ফিল আপ করার কথা, সেটা হচ্ছে তাদের সবার ম্যাগনিটিউড সেম, আর তাদের অ্যাঙ্গেল যখন আমরা ইন টোটালে VAN প্লাস VBN প্লাস VCN করবো তখন আলটিমেটলি 0 আসবে। তো VAN ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে VP অ্যাঙ্গেল 0, VBN হচ্ছে VP অ্যাঙ্গেল -120 ডিগ্রি, আর VCN হচ্ছে VP অ্যাঙ্গেল ওটা +120 ডিগ্রিও লিখে করতে পারেন, -240 ডিগ্রি লিখেও করতে পারেন। এখন আপনারা যদি এখান থেকে VP টাকে কমন যদি নেন তার মানে ব্যাপারটা কি দাঁড়ায় বলেন তো? 1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি
প্লাস হচ্ছে 1 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি প্লাস হচ্ছে 1 অ্যাঙ্গেল প্লাস 120 ডিগ্রি। আমরা যদি এই 1 অ্যাঙ্গেল 0 কে এই পোলার ফরম্যাটটাকে যদি কার্টেসিয়ান ফরম্যাটে আপনারা নেন বা ওই যে x প্লাস জে ওয়াই আকারে ক্যালকুলেটরে করেন, পোলার থেকে যদি a প্লাস আইবি আকারে কনভার্ট করেন, তাহলে এটার ভ্যালু আসবে 1 প্লাস জে 0। এই 1 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি কে যদি করেন তাহলে ভ্যালু আসবে মাইনাস হাফ মাইনাস √3/2 জে। আচ্ছা, আর এখানে প্লাস 1 প্লাস 120 ডিগ্রি কে যদি করেন তাহলে ভ্যালু আসবে মাইনাস হাফ প্লাস আসবে হচ্ছে জে √3/2। এখানে এই হাফটাকে আমি লিখছি হচ্ছে 0.5 আর এই √3/2 টাকে আমি লিখছি হচ্ছে 0.866। আলটিমেটলি এদেরকে যদি আপনি যোগ করেন তাহলে এ আর এ কাটাকাটি চলে যায়, আর এখানে 0.5 আর 0.5 মিলে অ্যাকচুয়ালি হয়ে যায় -1। সো 1 আর -1 কেটে আলটিমেটলি রেজাল্ট চলে আসে 0। তার মানে বোঝা যাচ্ছে যে এরা অবশ্যই ব্যালেন্স থ্রি ফেজ ভোল্টেজ, কারণ তাদের যোগফল ইজ ইকুয়াল টু আসছে হচ্ছে 0, যেখানে VAN ইজ ইকুয়াল টু VBN ইজ ইকুয়াল টু VCN, অর্থাৎ এই তিনজনের ম্যাগনিটিউড সমান এবং তারা একজন আরেকজনের থেকে 120 ডিগ্রি আউট অফ ফেজ। যদি এই কন্ডিশন ফুলফিল করে তখনই একমাত্র এদের ভেক্টর সাম ইজ ইকুয়াল টু 0 আসবে। ম্যাম তো উপরে বলেন। ম্যাম হচ্ছে যে রোটরের চারদিকে যে স্টেটরের যে মানে ওয়্যার গুলা ছিল ওইগুলার কাজ কি? মানে এই রোটরটা ঘুরে ওই স্টেটরের সাথে, এই রোটরটা যখন ঘুরতেছে তখন ওই স্টেটর গুলাতে গিয়ে কাট করতেছে। আমার আগে কন্ডিশন কি ছিল, আপনারা যখন জেনারেটর করছেন কন্ডাক্টরটা মাঝখানে ঘুরতেছিল, দুই পাশে ম্যাগনেটটা ফিক্সড ছিল, ম্যাগনেট যে ফ্লাক্সটা ক্রিয়েট করতেছিল কন্ডাক্টর ওটাকে কাট করতেছিল। আর এইখানে উল্টা কাজ ঘটতেছে, ওই কয়েল গুলা স্টেশনারি হয়ে আছে অর্থাৎ ফিক্সড হয়ে আছে, ওই মাঝখানের যে ম্যাগনেটটা সে নিজে ঘুরে ঘুরে ওই কয়েল গুলার মধ্যে গিয়ে কাট করতেছে। আলটিমেটলি ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হচ্ছে আপনার ফ্লাক্সের চেঞ্জ করতে হবে কন্ডাক্টরের মধ্যে দিয়ে। আপনি ওটা কন্ডাক্টরকে ঘুরায় ফ্লাক্সের চেঞ্জ করেন বা ম্যাগনেটটাকে ঘুরায় কন্ডাক্টরের মধ্যে ফ্লাক্সের চেঞ্জ করেন, আলটিমেটলি কথা একই। কথা হচ্ছে এই দুইজনের মধ্যে একটা আপেক্ষিক গতি থাকতে হবে, এই ম্যাগনেট আর এই কন্ডাক্টরের মধ্যে একটা আপেক্ষিক গতি থাকতে হবে। কথাটার অর্থ হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজন চলমান হইতে হবে, চেঞ্জেবল হইতে হবে। ম্যাম মাঝখানের যে ওয়্যার গুলা AN BN এইগুলাতে হচ্ছে ইন্ডাক্টেড হচ্ছে কিভাবে? মানে মেইন এগুলা কয়েল তো বেসিক্যালি আপনি যে এই VAN আর VBN ভোল্টেজ গুলো নিচ্ছেন ওগুলো তো বেসিক্যালি এই কয়েলের দুইটা প্রান্তের ভোল্টেজ নিচ্ছেন। এই কয়েলের মধ্যে দিয়ে ম্যাগনেট গুলা গিয়ে যখন তার ফ্লাক্সের চেঞ্জ ঘটাচ্ছে, অর্থাৎ ম্যাগনেটটা কয়েলে গিয়ে যখন কাট করতেছে এই কয়েল গুলার মধ্যে ভোল্টেজ ইনডিউস হচ্ছে। আমি ওই তারটার দুইটা প্রান্ত থেকে ভোল্টেজ নিচ্ছি, এই দুইটা প্রান্তের ভোল্টেজ হচ্ছে VAN, আরেকটা কয়েল থেকে যখন নিচ্ছি সেটা হচ্ছে VBN, আরেকটা কয়েল থেকে যখন নিচ্ছি সেটা আসবে হচ্ছে VCN। এই তিনটা কয়েল একজন আরেকজনের সাথে 120 ডিগ্রি আউট অফ ফেজে পেঁচানো থাকে, অর্থাৎ এদেরকে যখন বানানো হয় এসি জেনারেটরকে তখন এই কয়েল গুলাকে পেঁচানোর সময় একটা কয়েলকে আরেকটা কয়েল থেকে 120 ডিগ্রি আউট অফ ফেজে পেঁচানো হয়। তো দ্যাটস ওয়াই এদের থেকে আমরা যে ভোল্টেজ গুলা পাই ওগুলো একটা আরেকটা থেকে 120 ডিগ্রি আউট অফ ফেজে আসে। ইয়েস এর ম্যাম জন্য এটাকে থ্রি ফেজ এসি জেনারেটর বলে, কারণ এর আউটপুট হচ্ছে এসি আর এ যেহেতু জেনারেট করতে পারতেছে একটা ভোল্টেজ, এই জন্যই এদেরকে বলা হয় এসি জেনারেটর। আর থ্রি ফেজ বলার অর্থ হচ্ছে কারণ এর তিনটা ফেজে ভোল্টেজ প্রডিউস করতেছে, সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে থ্রি ফেজ এসি জেনারেটর। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এই যে ভোল্টেজটা প্রডিউস করতেছি VAN VBN VCN এগুলো অবশ্যই আমাকে লোডে পাঠাইতে হবে। তো যেমন থ্রি ফেজ ভোল্টেজ সোর্স মানে আমি জেনারেটর দিয়ে থ্রি ফেজ ভোল্টেজ ক্রিয়েট করব, তেমনি থ্রি ফেজ ব্যালেন্সড লোড কারা হবে, মানে যাদেরকে আমি এটা সাপ্লাই দিব। আমরা যেহেতু ব্যালেন্স সার্কিট করতেছি, আমার যেমন ইনপুট ব্যালেন্স হইতে হবে তেমনি এই ভোল্টেজটা যখন আমি কোনো লোডে দিব ওই লোডটাও অবশ্যই থ্রি ফেজ এবং ব্যালেন্সড হইতে হবে। তো ব্যালেন্সড লোডও আমার ওয়াই কানেকশনে হইতে পারে বা ডেল্টা কানেকশনে হইতে পারে, বাট এদেরকে আমি ব্যালেন্সড কখন বলবো? এদেরকে আমি ব্যালেন্সড তখনই বলবো যখন তাদের ম্যাগনিটিউড সেম থাকবে, অর্থাৎ এই প্রত্যেকটা ফেজে যে ইম্পিডেন্স গুলো আছে এই ইম্পিডেন্স গুলার নর্মাল কথা হচ্ছে এই ইম্পিডেন্স গুলার ভ্যালু এক্স্যাক্টলি সেম হবে। অর্থাৎ এই ইম্পিডেন্সের ভ্যালু যদি 20 প্লাস জে ধরেন 10 হইলো, এই ইম্পিডেন্সের ভ্যালুও 20 প্লাস জে 10ই হইতে হবে, এই ইম্পিডেন্সের ভ্যালুও 20 প্লাস জে 10ই হইতে হবে। এদেরকে বলা হয় ব্যালেন্স লোড। অর্থাৎ এই পার ফেজে যে ইম্পিডেন্স গুলো আছে প্রত্যেকটা ইম্পিডেন্সের ভ্যালু অর্থাৎ তাদের ম্যাগনিটিউড এবং ফেজ একদমই সেম হইতে হবে, তাহলেই একমাত্র আমরা তাদেরকে ব্যালেন্সড লোড বলবো। তো কন্ডিশনটা কিভাবে বলা যায়?
Z1 is equal to Z2 is equal to Z3 is equal to ZY, যেখানে ZY টা হচ্ছে এই প্রত্যেকটা অর্থাৎ পার ফেজের ইম্পিডেন্স, অর্থাৎ এটাকেও আপনি ZY লিখতে পারেন, এটাকেও আপনি ZY লিখতে পারেন, এটাকেও আপনি ZY লিখতে পারেন, অর্থাৎ প্রত্যেকটা ফেজের ইম্পিডেন্স সমান হতে হবে Y কানেকশনে। সিমিলারলি যদি আমার লোড ডেল কানেকশনে থাকে তখনও সেম কথাই প্রযোজ্য, এই প্রত্যেকটা ফেজের আমার ইম্পিডেন্স সেম হইতে হবে, অর্থাৎ ইম্পিডেন্সের ম্যাগনিটিউড এবং ফেজ সেম হইতে হবে। কথাটার অর্থ হচ্ছে এটা যদি 10 প্লাস J5 হয় তাহলে এটাও 10 প্লাস J5 হবে, এটাও 10 প্লাস J5 হবে, তখনই একমাত্র শুধু আমি এদেরকে বলতে পারবো ব্যালেন্স লোড। লোড ওয়াই কানেকশনও হইতে পারে, ডেল কানেকশনও হইতে পারে। তো এখানে কন্ডিশনটা কি হবে, ZA ইজ ইকুয়াল টু ZB ইজ ইকুয়াল টু ZC ইজ ইকুয়াল টু Z ডেল, এখানে Z ডেল দিয়ে ডেল্টা কানেকশন বুঝাইছে, ZY দিয়ে Y কানেকশন বুঝাইছে, যেখানে Z ডেল হচ্ছে গিয়ে এই পার ফেজের ইম্পিডেন্স, অর্থাৎ এই ইম্পিডেন্সটাকে এখন আমরা Z ডেল লিখতে পারি, এই ইম্পিডেন্সকেও সেম Z ডেল লিখতে পারি, এই ইম্পিডেন্সকেও সেম Z ডেল লিখে রিপ্রেজেন্ট করতে পারি, কারণ এই তিনটা ইম্পিডেন্সের ভ্যালুই সমান, যেটাকে ইজ ইকুয়াল টু আমরা Z ডেল লিখতেছি। এবং আগের মতোই আমরা ডেল্টা টু ওয়াই কনভার্সনের ক্ষেত্রে যেটা করতাম, আমাকে যদি কখনো ডেল্টা থেকে ওয়াই বা ওয়াই থেকে ডেল্টা কনভার্সন করতে হয় তাহলে জেড ডেল ইজ ইকুয়াল টু 3ZY বা ZY ইজ ইকুয়াল টু 1/3Z ডেল, অর্থাৎ আপনার কাছে যদি ZY এর ভ্যালু থাকে তাহলে আপনি যদি ওটাকে জেড ডেলে কনভার্ট করতে চান তাহলে সিম্পলি 3ZY করতে হবে, আর যদি জেড ডেল এর ভ্যালু থাকে ওখান থেকে যদি ZY বের করতে চান তাহলে 1/3Z ডেল করতে হবে। অর্থাৎ আপনারা ওয়াই থেকে জেড আর জেড থেকে ওয়াই ট্রান্সফরমারের সময় যেমন করছিলেন ট্রান্সফরমেশনের সময়, সেই ওই লটা এই ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ এরা প্রত্যেকটার ভ্যালু সেম। আচ্ছা, এরপরে কথাটা কি সেটা একটু দেখি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সোর্স ওয়াই হইতে পারে, ডেল কানেকশনও হইতে পারে, সিমিলারলি আমাদের লোড ওয়াই কানেকশনও হইতে পারে, ডেল কানেকশনও হইতে পারে। এই যে আমাদের সোর্স ওয়াই বা ডেল হইতে পারে বা আমাদের লোড ওয়াই বা ডেল হইতে পারে, এই কম্বিনেশনের উপরে ভিত্তি করে চারটা পসিবল কেসেস অ্যানালাইসিস করা সম্ভব। এই কেসগুলো কি কি? একটা হচ্ছে ওয়াই ওয়াই কানেকশন। ওয়াই ওয়াই কানেকশন বলতে কি বুঝায়? ওয়াই ওয়াই কানেকশন বলতে বুঝায় আমার সোর্স ওয়াই কানেক্টেড, আমার লোডও ওয়াই কানেক্টেড, অর্থাৎ একটা ওয়াই কানেক্টেড সোর্সের সাথে আমি একটা ওয়াই কানেক্টেড লোডকে কানেক্ট করতেছি, এটাই বুঝায়। আচ্ছা, ওয়াই ডেল কানেকশন কি বুঝায়? আমি একটা ওয়াই কানেক্টেড সোর্স নিচ্ছি আর একটা ডেল কানেক্টেড লোড নিচ্ছি, অর্থাৎ এখানে একটা ওয়াই এর সাথে আমি একটা ডেল কে কানেক্ট করতেছি, অর্থাৎ ওয়াইটা হচ্ছে আমার জেনারেটরের কানেকশন আর ডেলটা হচ্ছে আমার লোডের কানেকশন। আবার ডেল ডেল কানেকশন, ডেল ডেল কানেকশনের অর্থ কি? আমি একটা ডেল কানেক্টেড জেনারেটরের সাথে একটা ডেল কানেক্টেড লোডকে কানেক্ট করতেছি। আচ্ছা, আরেকটা কি? ডেল্টা ওয়াই। ডেল্টা ওয়াই কথাটার অর্থ কি? একটা ডেল কানেক্টেড জেনারেটরের সাথে আমি একটা ওয়াই কানেক্টেড লোডকে কানেক্ট করতেছি, অর্থাৎ যেহেতু আমার সোর্স ওয়াই কানেকশন হইতে পারে বা ডেল কানেকশন হইতে পারে, আবার সিমিলারলি আমার লোড ওয়াই কানেকশন হইতে পারে বা ডেল কানেকশন হইতে পারে, এই কম্বিনেশনের উপর ভিত্তি করে এই চারটা পসিবল কেসেস সম্ভব। ওয়াই ওয়াই কানেকশন, ওয়াই ডেল কানেকশন, ডেল ডেল কানেকশন, ডেল ওয়াই কানেকশন, এই চারটা পসিবল কেসেস। মোস্টলি আমরা যেটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে ওয়াই ওয়াই কানেকশন আর ওয়াই ডেল কানেকশন। এই দুইটা কানেকশন আমাদের খুব একটা লাগেও না, আর জাস্ট জানলেই হবে যে ডেল ডেল একটা কানেকশন আছে, ডেল ওয়াই একটা কানেকশন আছে। এইটা যদি চান তাইলে দেখতে পারেন, কিন্তু আমরা বেসিক্যালি শুধুমাত্র এই দুইটা কানেকশন নিয়ে পড়বো আর এই দুইটা কানেকশনের ম্যাথস দেখবো, ওয়াই ওয়াই কানেকশন আর ওয়াই ডেল কানেকশন। এর বেশি আপনাদেরও দেখার দরকার নেই, অনেক বেশি ঝামেলায় পড়ে যাবেন তাহলে, মানে কমপ্লিকেটেড মনে হবে। আচ্ছা, তো ওয়াই ওয়াই কানেকশন আর ওয়াই ডেল কানেকশনটা যদি দেখি, ফার্স্টে ওয়াই ওয়াই কানেকশনটা যদি দেখি, ওয়াই ওয়াই কানেক্ট। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? মাঝে কেউ কথা বলতেছিলেন, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যদি ওয়াই ওয়াই কানেকশন দেখি, আমরা কি বলছি যে ওয়াই ওয়াই কানেকশনে কি হয়? ওয়াই ওয়াই কানেকশনে একটা ওয়াই কানেক্টেড জেনারেটর একটা ওয়াই কানেক্টেড লোডের সাথে কানেক্ট হওয়ার কথা। তো এখানে যদি খেয়াল করেন, এইটুকু হচ্ছে আমাদের জেনারেটরের পোর্শনটা, বোঝাই যাচ্ছে এখানে ভোল্টেজ সোর্স গুলো আছে, আর এইটুকু হচ্ছে কি আমাদের লোডটা, এখানে দেখাই যাচ্ছে জেড ওয়াই জেড ওয়াই জেড ওয়াই। যেহেতু এরা ব্যালেন্সড, আমি কি বলছি যে আপনাদের সিলেবাসই হচ্ছে ব্যালেন্সড উপরে, তো আমরা সবকিছু ওইভাবেই পড়বো, কন্ডিশন সব ব্যালেন্সড এর হবে, কোনো কিছু আনব্যালেন্সড করবো না। যদি আনব্যালেন্স হয়, আনব্যালেন্সড একটা আলাদা চ্যাপ্টারই আছে। আনব্যালেন্স কথাটার অর্থ কি? এই জেড ওয়াই এটার এবং এটার সাথে মিলবে না, এই তিনটা ইম্পিডেন্সের ভ্যালু একদম ডিফারেন্ট হবে। আর এই যে এখানে আমরা বলতেছি প্রত্যেকে 120 ডিগ্রি আউট অফ ফেজ এবং সেম ম্যাগনিটিউড, এটাও হবে না, এদের ম্যাগনিটিউডও ডিফারেন্ট হবে, এদের ফেজও ডিফারেন্ট হবে।
এই 120 ডিগ্রি ল ফলো করবে না, অর্থাৎ আমরা যে VAN প্লাস VBN প্লাস VCN ইজ ইকুয়াল টু 0 করতেছি, এই কন্ডিশন ফুলফিল হবে না যদি আনব্যালেন্সড হয়। এটার একটা আলাদা চ্যাপ্টার আছে যেটা আপনাদের দরকার হয় না, যেহেতু আপনারা এসি আর ডিসি একই সাথে পড়েন। আর আমাদের ডিপার্টমেন্টে কিন্তু এসি আমরা একটা সেমিস্টারে পড়াই, আর ডিসিও একটা আলাদা সেমিস্টারে পড়াই, সো ওদের সিলেবাস অনেক ভাস্ট থাকে। আচ্ছা, সো ব্যালেন্সড ওয়াই ওয়াই কানেকশনে কি হবে, আমার একটা ওয়াই জেনারেটরের সাথে আমি একটা ওয়াই লোডকে লাগাচ্ছি, এবং খেয়াল রাখতে হবে এ ফেজের সাথে এ ফেজেরই কানেকশন থাকবে, বি ফেজের সাথে বি ফেজেরই কানেকশন থাকবে। অর্থাৎ জিনিসটা যদি হয় এরকম এ বি সি, এটাও কিন্তু হইতে হবে এখানে এ বি সি, এবং এর বি এর টার্মিনালের সাথে এর বি টার্মিনাল কানেক্টেড, এর সি টার্মিনালের সাথে এর সি টার্মিনাল কানেক্টেড, এবং এর নিউট্রালের সাথে এর নিউট্রাল কানেক্টেড। অর্থাৎ একজনের ফেজের সাথে আরেকজনের সেম ফেজ কানেক্ট হইতে হবে, অর্থাৎ এর এ এর এতে যাবে, এর বি এর বিতে যাবে, এর সি এর সিতে যাবে। ঠিক আছে, তো ব্যালেন্স এই ওয়াই ওয়াই কানেকশনে কি দেখা যাচ্ছে, আমি কি জানি আমার যেহেতু ব্যালেন্সড, তো আমার VAN ইজ ইকুয়াল টু VP অ্যাঙ্গেল 0, VBN ইজ ইকুয়াল টু VP অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি, আর VCN ইজ ইকুয়াল টু VP অ্যাঙ্গেল হচ্ছে প্লাস 120 ডিগ্রি বা মাইনাস 240 ডিগ্রি। আপনারা যেটা লিখেই ক্যালকুলেট করেন আলটিমেটলি সেমই আসবে, ক্যালকুলেটরে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই প্রত্যেকটা ফেজের মধ্যে আমি কারেন্ট যদি ধরি হচ্ছে আই ফাই, অর্থাৎ ফাই দিয়ে ফেজ ইন্ডিকেট করতেছে, জি দিয়ে জেনারেটর, তো এই প্রত্যেকটা ফেজের কারেন্ট যদি আই ফাই জি হয়, আর এই লাইন কারেন্ট গুলো এদেরকে বলা হয় ফেজ কারেন্ট, ফেজ ভোল্টেজ, আর এদেরকে বলা হয় এদেরকে বলা হয় লাইন, এদেরকে বলা হয় লাইন। এই যে বি লাইন, এই যে এটা হচ্ছে সি লাইন, এটা হচ্ছে গিয়ে লাইন কারেন্ট, এটা হচ্ছে গিয়ে লাইন কারেন্ট, এটা হচ্ছে গিয়ে লাইন কারেন্ট। তো যদি ফেজ ভোল্টেজ বলি তাহলে ফেজ ভোল্টেজ হচ্ছে VAN, ফেজ কারেন্ট হচ্ছে আই ফাই জি বা IAN ও বলতে পারেন, একই কথা। এই ফেজের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, আর লাইনের কারেন্ট গুলা হচ্ছে IA, IB আর হচ্ছে IC। আর লাইন ভোল্টেজ যদি বলেন, এরা তো প্রত্যেকটা ফেজের, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট থেকে নিউট্রাল পর্যন্ত যে ভোল্টেজ সেগুলোকে বলা হয় ফেজ ভোল্টেজ। আর লাইন টু লাইন যদি বলি তাহলে VAB হচ্ছে লাইন ভোল্টেজ, BBC হচ্ছে লাইন ভোল্টেজ, BCA হচ্ছে লাইন ভোল্টেজ। অর্থাৎ আমি এই এ টার্মিনাল আর বি টার্মিনালের মধ্যে ধরলে যে ভোল্টেজ পাবো সেটা হচ্ছে লাইন ভোল্টেজ, অর্থাৎ VAB। সিমিলারলি VBC এই দুইটা টার্মিনালে যদি ভোল্টমিটার ধরি তাহলে যেই ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে লাইন ভোল্টেজ। আবার VCA এই দুই টার্মিনালে যদি ভোল্টমিটারটা ধরি তাহলে যেই ভোল্টেজ পাবো সেটা হচ্ছে লাইন ভোল্টেজ। তাহলে দুই ধরনের ভোল্টেজ আছে, একটা হচ্ছে ফেজ ভোল্টেজ, একটা হচ্ছে লাইন ভোল্টেজ, আবার একটা হচ্ছে ফেজ কারেন্ট, একটা হচ্ছে লাইন কারেন্ট। তাহলে ফেজ ভোল্টেজ কারা, ফেজ ভোল্টেজ হচ্ছে সিম্পলি প্রত্যেকটা ফেজের সাথে নিউট্রালের যে ভোল্টেজটা, অর্থাৎ আমি যদি ভোল্টমিটারটাকে এ আর এই নিউট্রালে ধরি তাহলে যেই ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে ফেজ ভোল্টেজ, আর আমি যদি এ আর বি তে ভোল্টমিটারটা ধরি তাহলে যেই ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে লাইন ভোল্টেজ। ঠিক আছে, প্রত্যেকটা ফেজের সাথে ফেজের যদি আপনি কনসিডার করেন, অর্থাৎ এ এর সাথে বি এর, বি এর সাথে সি এর, সি এর সাথে এ এর, তাহলে আপনি যেই ভোল্টেজটা পাবেন সেগুলো হচ্ছে লাইন ভোল্টেজ। আর প্রত্যেকটা নিউট্রালের সাথে যদি এই প্রত্যেকটা লাইনকে ধরেন, অর্থাৎ AN BN CN কে ধরেন, তাহলে এদেরকে বলা হয় ফেজ ভোল্টেজ। তো আমার ফেজ ভোল্টেজ গুলো আমি জানি যে আমার যদি পজিটিভ সিকোয়েন্সে হয়, আর এটা যেহেতু ব্যালেন্স লোড, সো তাদের ফেজ ভোল্টেজ এরকম কোন একটা ভোল্টেজ থাকার কথা হচ্ছে, তারা ইকুয়াল ইন ম্যাগনিটিউড হবে আর 120 ডিগ্রি আউট অফ ফেজ হবে। আর এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, আমার এই ফেজ থেকে যেই কারেন্টটা বের হচ্ছে সেই অ্যাকচুয়ালি এই লাইন বরাবর যাচ্ছে, আবার গিয়ে এই ফেজে যাচ্ছে, অর্থাৎ এই ফেজের কারেন্ট আর এই লাইনের কারেন্ট কিন্তু একদম ইকুয়াল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, লাইন কারেন্ট ইজ ইকুয়াল টু ফেজ কারেন্ট, অর্থাৎ ওয়াই ওয়াই কানেকশনের ক্ষেত্রে এই লাইন কারেন্ট আর এই ফেজ কারেন্ট কিন্তু একদম সেম। লাইন কারেন্ট ইজ ইকুয়াল টু ফেজ কারেন্ট, লাইন আর ফেজে একদম সেম কারেন্ট যাচ্ছে, তো লাইন কারেন্ট ইজ ইকুয়াল টু ফেজ কারেন্ট। এখন কথা হচ্ছে এই যে আমার লাইন টু লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ অর্থাৎ VAB আর VAN, এদের মধ্যে একটা রিলেশন করা যায় কিভাবে, আমি যদি খেয়াল করি এই VAB ভোল্টেজটা আমি পাশে এই লোডটাকে, এই ওয়াই কানেক্টেড লোডটাকে সিম্পলি একটা বার দিয়ে লোড লিখে রাখছি যাতে আমার একটু সুবিধা হয় এটাকে ক্যালকুলেট করতে আর কি। আমার এখন VAB টা যদি আমি বের করতে চাই তাহলে সিম্পলি এখানে আমাকে KVL চালাইতে হবে। আবার যদি আমি VBC বের করতে চাই তাহলে এই অংশটুকুর মধ্যে আমাকে KVL চালাইতে হবে। আবার যদি VCA বের করতে চাই তাহলে জাস্ট এই VCA এই অংশটুকুর মধ্যে আমাকে KVL চালাইতে হবে। তো আলটিমেটলি আমি যদি এই অংশটুকুর মধ্যে KVL চালাই, এটা ছিল A আর এটা ছিল হচ্ছে লোডের B, তো প্লাস মাইনাস এটা হচ্ছে VAB, এটা হচ্ছে VAN আর এটা হচ্ছে VBN। তো এর মধ্যে যদি আমি KVL চালাই
তো আলটিমেটলি আমার ব্যাপারটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে VAB মাইনাস VAN প্লাস VBN ইজ ইকুয়াল টু 0। কেন এরকম হইলো? কারণ জিনিসটা দেখেন, জিনিসটা যদি খেয়াল করেন, আমি যদি এখানে এইটাকে এরকম ধরি VAB, তাহলে আমি এখানে KCL চালাচ্ছি, এটাই তো আপনাদেরকে বললাম। আমার উদ্দেশ্য হচ্ছে এই VAB আর VAN এর মধ্যে রিলেশন করা, অর্থাৎ ফেজের সাথে লাইনের রিলেশন বের করতে চাচ্ছি। রিলেশন গুলা কি? তো এখান থেকে নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে যখন, তখন যদি আমি VAB পজিটিভ ধরি, তাহলে দেখেন VAN এর দিকে যখন যাচ্ছে তখন পজিটিভ আগে নেগেটিভ করে, তো মাইনাস VAN, এবং এরপরে আবার নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, সো প্লাস VBN ইজ ইকুয়াল টু 0। ওই যে KVL আর KCL অ্যাপ্লাই করার সময় কিন্তু অবশ্যই আমার তাদের দেখতে হবে, পোলারিটিটা দেখতে হবে। তো আমি নেগেটিভ থেকে পজিটিভে যাওয়ার সময় যদি পজিটিভ ধরি, অবশ্যই পজিটিভ থেকে নেগেটিভে আসার সময় আমাকে নেগেটিভ ধরতে হবে, আবার নেগেটিভ থেকে পজিটিভে যাওয়ার সময় আমি পজিটিভ ধরতে পারবো। তো আলটিমেটলি এই KVL যেটা বলে এই লুপ ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0। তো আমি যদি এখানে KVL চালাই তাহলে আলটিমেটলি আসে VAB মাইনাস VAN প্লাস VBN ইজ ইকুয়াল টু 0। আলটিমেটলি এখান থেকে VAB যদি বের করতে চাই তাহলে VAB ইজ ইকুয়াল টু VAN মাইনাস VBN। এখন এই যে এইটা VBN অবস্থায় ছিল, আমি যদি এটাকে একটু উল্টাই দেই, অর্থাৎ প্লাস করতে চাই, তাহলে আমার জাস্ট এটাকে উল্টানো করতে হবে, কারণ এটা তো সবাই ভেক্টর। সো এই ভেক্টরের যদি আমি ঠিক অপোজিট ডিরেকশন নিতে চাই, অর্থাৎ পজিটিভ ডিরেকশন দিতে চাই, এটা জাস্ট হয়ে যাবে VNB, যেটা BN ছিল ওটা হয়ে যাবে NB, অর্থাৎ আমি এই ভেক্টরের ঠিক 180 ডিগ্রি উল্টা ভেক্টরটা নিচ্ছি। তাহলে আমি কি লিখতে পারবো? প্লাস VNB। তাহলে VAN প্লাস VNB, এটা আমাদের একটা ভেক্টর ডায়াগ্রাম আঁকার জন্য কাজে লাগবে, দ্যাটস ওয়াই করছি। এখন আমি এই ভ্যালুগুলো যদি আলটিমেটলি বসাই তাহলে কি আসে? VP অ্যাঙ্গেল 0, আর VBN এর জন্য কত ছিল? VP অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি। তো আলটিমেটলি যদি ক্যালকুলেটরে করেন তাহলে VP এটা 0, এটাকে করলে আসবে হচ্ছে 1, আর এই জিনিসটাকে করলে আসবে হচ্ছে প্লাস হাফ প্লাস যে √3/2। আলটিমেটলি এটাকে যদি পোলার ফরম্যাটে নিয়ে যান তাহলে আসে হচ্ছে √3, বিপি তো থাকলোই, আলটিমেটলি এটার ভ্যালু আসে অ্যাকচুয়ালি √3 অ্যাঙ্গেল 30 ডিগ্রি। অর্থাৎ দেখা যাচ্ছে এই লাইন ভোল্টেজের সাথে ফেজ ভোল্টেজের রিলেশন হচ্ছে √3 বিপি অ্যাঙ্গেল 30 ডিগ্রি। অর্থাৎ এই লাইন ভোল্টেজ এই ফেজ ভোল্টেজ থেকে 30 ডিগ্রি লিডে আছে এবং তার ম্যাগনিটিউড হচ্ছে ফেজ ভোল্টেজের √3 গুণ। আমি যদি এটাকে সিম্পলি ভেক্টর ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কিভাবে দেখাবো? এইখানে যেটা দেখানো হয়েছে দেখেন, এই যে VAN, এটা হচ্ছে VCN, আর এটা হচ্ছে VBN। যেহেতু আমি ABC সিকোয়েন্স নিচ্ছি, অর্থাৎ A B C সিকোয়েন্স নিচ্ছি, আর A আর B মিলায় যদি হয় আমার VAB, A আর B মিলায় যদি হয় আমার VAB, তাহলে আমি জাস্ট এখানে KCL টা অ্যাপ্লাই করতে পারবো। এই জায়গাও একটা KCL অ্যাপ্লাই করতে পারবো, এই জায়গাও একটা KCL অ্যাপ্লাই করতে পারবো। জিনিসটাকে এইভাবে বোঝানো হয়েছে। আলটিমেটলি অ্যাকচুয়ালি আমার যে ড্রয়িংটা লাগবে সেটা হচ্ছে এইটা, এই ড্রয়িংটা আমাদের লাগবে। পরীক্ষায় যেটা আসে যে ওয়াই ওয়াই কানেকশনের ক্ষেত্রে ফেজ লাইন ভোল্টেজের রিলেশন আর তাদের ফেজর ডায়াগ্রাম গুলো দেখাতে বলে, সরি। তো আমার VN যদি এইটা হয়, আমার VBN যদি এইটা হয়, আর আমার VCN যদি এটা হয়, এখন আমার এখানে রিলেশনটা দেখেন তো কি, যে VAB ইজ ইকুয়াল টু VAN প্লাস VNB, অর্থাৎ এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট যে ভেক্টর সেটাই হচ্ছে গিয়ে VAB, অর্থাৎ VAN আর VNB এর সমষ্টির যে ভেক্টর সেটাই হচ্ছে VAB। তাহলে আমি রেজাল্টেন্ট ভেক্টর কিভাবে বের করব? তাহলে আমি দেখি, আমার VAN এই জায়গায় ছিল আর আমার VBN টার অপোজিটটা নিতে হবে, কারণ ওটা হচ্ছে VNB। তাহলে আমি জাস্ট এটাকে উল্টায় আঁকি। একটা ভেক্টরকে কিভাবে উল্টানো যায় সেটা হচ্ছে তার এক্সাক্ট 180 ডিগ্রি আউটপুট নিতে হবে, অর্থাৎ এক্সাক্ট 180 ডিগ্রি তাকে আপনার অপোজিটে আঁকতে হবে। তো এটার জাস্ট 180 ডিগ্রি অপোজিটে কাকে আঁকলাম? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি অপোজিটে আঁকলাম হচ্ছে VNB কে। আলটিমেটলি এই VNB আর এই VAN এদের রেজাল্টেন্ট যে ভেক্টর সেটাই কিন্তু হচ্ছে VAB, এবং যে রিলেশন শো করে সেটা হচ্ছে VAB তার ফেজ ভোল্টেজ VAN এর সাথে 30 ডিগ্রি লিডে থাকে। ম্যাম ঠিক আছে, এখানে যে KVL টা অ্যাপ্লাই করলাম ম্যাম, ওই জায়গাটা হ্যাঁ। একটু বুঝতে সমস্যা হচ্ছে যে কিভাবে প্লাস আমি জাস্ট এই জায়গায় KVL অ্যাপ্লাই করছি, এটাই কিন্তু আমি ওই জায়গায় আঁকছি আসলে। এখানে যদি জিনিসটা এমন ধরেন, আপনি প্লাস মাইনাস এই জায়গারই তো ভোল্টেজ বের করতেছেন তাই না, VAB। তো এইখানে যদি আপনি KVL অ্যাপ্লাই করেন তাহলে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে কারেন্ট, সো দ্যাটস ওয়াই আমি VAB নিচ্ছি। তো কারেন্ট এখানে ঢোকার সময় ফার্স্টে কি পাচ্ছে? পজিটিভ পাচ্ছে, এরপর নেগেটিভ পাচ্ছে, তার মানে লিখতে হবে মাইনাস VAN। এরপরে যখন এই BN দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে তখন সে আবার ফার্স্টে নেগেটিভ পাচ্ছে, পরে পজিটিভ পাচ্ছে, তাহলে এখানে হবে প্লাস VBN
যেহেতু কেবিএল তাহলে ভেক্টর সাম ইজ ইকুয়াল টু 0। ইয়েস ম্যাম, বুঝেছি। এটাই, আর কিছু করে নেই, জাস্ট পোলারিটি গুলো চেক করে করে এঁকে দিচ্ছি। আচ্ছা, তো এটা যদি আমার একটার জন্য হয় যে ভিএবি ইজ ইকুয়াল টু ভিএন মাইনাস বিবিএন, সিমিলারলি আমি এই পিকচারটা একটু পরে বলতেছি, নিচে একটু বুঝে আসি। সিমিলারলি বিবিসি হবে বিবিএন মাইনাস বিসিএন, আবার সিএ হবে বিসিএন মাইনাস বিএএন। তো আলটিমেটলি এগুলা যদি আপনারা বসান, প্রত্যেক ক্ষেত্রে দেখতে পারবেন যে এই লাইন ভোল্টেজ গুলা ফেজ ভোল্টেজের √3 গুণ হয়। এই কোশ্চেনটাই পরীক্ষায় আসে যে ওয়াই ওয়াই কানেকশনের ক্ষেত্রে দেখাও যে তার লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের √3 গুণ ইন ম্যাগনিটিউড। এই কোশ্চেনটা এখানে বলা হয়েছে দি ম্যাগনিটিউড অফ লাইন ভোল্টেজেস ইজ √3 টাইমস দি ম্যাগনিটিউড অফ দি ফেজ ভোল্টেজেস। অর্থাৎ দেখা যাচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের ম্যাগনিটিউডের √3 গুণ। দ্যাট মিনস VL ইজ ইকুয়াল টু √3 VP, যেখানে VL হচ্ছে VAB BC CA আর VP অর্থাৎ ফেজ গুলো হচ্ছে VAN BBN BCN। এবং আমরা যদি অ্যাঙ্গেল একটু কষ্ট করে ভেক্টর ডায়াগ্রামটা দেখি তাহলে দেখেন সেম জিনিস আপনারা দেখতে পাবেন। আমি এই VAN আর এখান থেকে VBN কে উল্টা করছি, তাহলে VNB, এই দুইজন একসাথে হয়ে আসবে হচ্ছে VAB। সিমিলারলি এখানে VCN আর এখান থেকে আমার VAN এর যে উল্টাটা নিব সেই উল্টাটা মিলায় হবে হচ্ছে VCA, আবার VBN আর VNC এর যে উল্টাটা নিব এই দুইজন মিলে রেজাল্টেন্ট যে ভেক্টরটা আসবে সেটা হচ্ছে VBC। এবং যদি খেয়াল করেন প্রত্যেকটা লাইন ভেক্টর তার রেসপেক্টিভ ফেজ ভেক্টর থেকে 30 ডিগ্রি লিডিং অবস্থায় আছে, 30 ডিগ্রি লিডিং অবস্থায় আছে এবং তাদের ম্যাগনিটিউডটা কিন্তু বড়। কতটুকু বড়? √3 টাইমস অফ দিস ফেজ ভোল্টেজেস। অ্যাকচুয়ালি তো VAN ইজ ইকুয়াল টু VBN ইজ ইকুয়াল টু BCN। তো আলটিমেটলি তারা প্রত্যেকেই ফেজ ভোল্টেজ থেকে √3 টাইমস ম্যাগনিটিউডে বড়। ঠিক আছে, এইটাই অ্যাকচুয়ালি এখানে দেখানো হয়েছে পরীক্ষার সময়। এই ফেজর ডায়াগ্রাম দুইটা ড্র করবেন আর হচ্ছে এই প্রুফটা দেখাবেন, মানে দেখাইতে হয় যে VL ইজ ইকুয়াল টু √3 VP। এই প্রুফটা আসে যে শো করো ওয়াই ওয়াই কানেকশনের ক্ষেত্রে লাইন ভোল্টেজ ইজ ইকুয়াল টু √3 টাইমস অফ ইটস ফেজ ভোল্টেজ। আর কারেন্টের ক্ষেত্রে হচ্ছে লাইন কারেন্ট ইজ ইকুয়াল টু ফেজ কারেন্ট। আপনারা যখন এই পিকচারটা ড্র করবেন তখন অলরেডি বোঝাই যাবে যে এখানে ফেজে যেই কারেন্টটা যাচ্ছে লাইনেও সেম কারেন্টই যাচ্ছে, সো লাইন কারেন্ট ইজ ইকুয়াল টু ফেজ কারেন্ট। কিন্তু কথা হচ্ছে এই ফেজ কারেন্ট বের করব। আমরা কি জানি? ফেজ কারেন্ট ইজ ইকুয়াল টু এই ভোল্টেজ ডিভাইডেড বাই এর ইম্পিডেন্স। তো এই ফেজের জন্য তার ভোল্টেজ হচ্ছে VAN, কারণ যেহেতু প্যারালালে আছে তাদের ভোল্টেজ ড্রপ কিন্তু সেম। অর্থাৎ এই ফেজে যেই পরিমাণ ভোল্টেজ এর মধ্যেও কিন্তু আপনি সেই পরিমাণ ভোল্টেজই পাবেন, কারণ তারা প্যারালালে আছে। সো দ্যাটস ওয়াই প্যারালালে ভোল্টেজ ড্রপ সেম সেম। এই VBN আর এই যেই বি ফেজে যে লোডটা আছে তার ভোল্টেজ ড্রপ কিন্তু সেম। অর্থাৎ এখানে যেই পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে এখানে সেই পরিমাণই ভোল্টেজ ড্রপ হবে। তো এখন আমি যদি ফেজের কারেন্ট বের করতে চাই, ফেজের কারেন্টটা কিভাবে বের করব? ফেজ ভোল্টেজ ডিভাইডেড বাই ফেজ ইম্পিডেন্স। তো ওই কাজটাই এখানে করছি দেখেন, যেহেতু তারা প্যারালালে আছে। তো আমার কি হবে, আমি কিভাবে বের করব? এই কারেন্ট IA ইজ ইকুয়াল টু VAN ডিভাইডেড বাই ZY, IB ইজ ইকুয়াল টু VBN ডিভাইডেড বাই ZY, IC ইজ ইকুয়াল টু BCN ডিভাইডেড বাই ZY। এইটাই কিন্তু ইজ ইকুয়াল টু হচ্ছে ফেজ ভোল্টেজটা, কারণ লাইন ভোল্টেজ ইজ ইকুয়াল টু ফেজ ভোল্টেজ। এই প্রত্যেকের ক্ষেত্রে তার লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ এক্স্যাক্টলি সেম। সো দ্যাটস ওয়াই আমি কারেন্ট গুলা কিভাবে বের করতেছি? IA ইজ ইকুয়াল টু ওই ফেজের ভোল্টেজ ডিভাইডেড বাই ওই ফেজের ইম্পিডেন্স, ওই ফেজের ভোল্টেজ ডিভাইডেড বাই ওই ফেজের ইম্পিডেন্স, ওই ফেজের ভোল্টেজ ডিভাইডেড বাই ওই ফেজের ইম্পিডেন্স। আলটিমেটলি এই ইম্পিডেন্স গুলা কিন্তু প্রত্যেকেই সেম, কারণ যেহেতু এরা ব্যালেন্স লোড। আর এই ভোল্টেজ গুলাও কিন্তু প্রত্যেকে সেম। দেখেন এই পরবর্তী ধাপে আমি একটা কথা লিখছি, VAN VBN কে লিখছি আবার VAN দিয়ে রিপ্রেজেন্ট করছি, বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, VBN কিন্তু VBN অ্যাঙ্গেল -120 ডিগ্রি। অর্থাৎ VAN তারা হচ্ছে ম্যাগনিটিউডে সেম হইতে পারে, বাট অবশ্যই কিন্তু তাদের মধ্যে ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি আউট অফ ফেজেই থাকতে হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, দো তাদের ম্যাগনিটিউড সেম বাট তাদের ফেজ কিন্তু ডিফারেন্ট। এইটা আসে হচ্ছে কি একটা কোশ্চেন পরীক্ষায়, এটা রিলেটেড একটা ম্যাথ আছে যেটা হচ্ছে আলেকজান্ডারের বইয়ের ম্যাথ। তো আমি এখন একটু আপনাদেরকে আলেকজান্ডারের বইটা দেখাবো, কারণ ম্যাথের ছবিগুলো অ্যাকচুয়ালি আঁকা সম্ভব হয় না। আর পরীক্ষায়ও আপনাদেরকে ম্যাথের কোনো ছবি আঁকতে হবে না, মানে এই ওয়াই ডেল্টা কানেকশনের যদি কোনো ম্যাথ এসে থাকে ছবি সহ, তাহলে ছবিটা আপনাদেরকে ফেরত আপনাদের খাতায় আঁকতে হবে না, কারণ হচ্ছে এদের ছবিগুলা অনেক বড় থাকে। এটা হচ্ছে আলেকজান্ডারের বই এবং আলেকজান্ডারের বইয়ের চ্যাপ্টার 12। ঠিক আছে, আলেকজান্ডারের বইয়ের চ্যাপ্টার 12 হচ্ছে এই চ্যাপ্টারটা।
এখানকার এক্সাম্পল 12.2 যেটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, এইখানে যেটা বলছে যে এটা একটা ওয়াই ওয়াই সিস্টেম, অর্থাৎ এই ইনপুটটা যেটা জেনারেটর সেটাও ওয়াই কানেক্টেড, আর আউটপুট যেটা সেটাও ওয়াই কানেক্টেড। সো এটা একটা ওয়াই ওয়াই সিস্টেম এবং অবশ্যই ব্যালেন্স সিস্টেম। আমি কিভাবে বুঝলাম এটা একটা ব্যালেন্স সিস্টেম? দেখেন এখানে যেই ভোল্টেজ, এখানেও এই বি টার্মিনালেও সেই ভোল্টেজ, এই সি টার্মিনালেও সেই ভোল্টেজ। তো আলটিমেটলি কথা যেটা সেটা হচ্ছে যে এরা একটা ব্যালেন্সড সিস্টেম। তো তার মানে এই প্রত্যেকটা ভ্যালুই হচ্ছে কি জেড ওয়াই। এখন আমার কাজ হচ্ছে আমাকে লাইন কারেন্টস গুলা বের করতে বলছে, অর্থাৎ এর মধ্যে দিয়ে কি কারেন্ট যাচ্ছে, এর মধ্যে দিয়ে কি কারেন্ট যাচ্ছে, এর মধ্যে দিয়ে কি কারেন্ট যাচ্ছে। তো আমরা কি জানি, যেহেতু ওয়াই ওয়াই কানেকশন, তো এর কারেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে প্রত্যেকটা ফেজের ভোল্টেজ ডিভাইডেড বাই সেই ফেজের জন্য তার জেড ওয়াই। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে জেড ওয়াই যখন আমরা বের করবো তখন কিন্তু অবশ্যই আমাদেরকে এখানে কিন্তু শুধুমাত্র 10 প্লাস জে 8 না, এটার সাথে কিন্তু একটা সিরিজে আরেকটা ইম্পিডেন্স আছে, সেটা হচ্ছে 5 মাইনাস জে 2। তো অবশ্যই আমাকে এই টোটাল ইম্পিডেন্সটাকে ক্যালকুলেট করতে হবে এই আই এ কারেন্টটাকে বের করার জন্য। তো আমি আই এর কারেন্টটাকে কিভাবে বের করব? এবং একটা জিনিস খেয়াল রাখেন, এটা কিন্তু এবিসি সিকোয়েন্সে আছে। কেমনে বুঝলাম? দেখেন, ব্যালেন্সড এবং এবিসি সিকোয়েন্স, প্রত্যেকটা জেনারেটরের ভোল্টেজ সেম, দেখছেন মানে প্রত্যেকটা ফেজের ভোল্টেজ সেম, এবং একটা ফেজ আরেকটা ফেজ থেকে কিন্তু 120 ডিগ্রি আউট অফ ফেজ। কিভাবে দেখলাম? এই যে 0 ডিগ্রি, এই যে মাইনাস 120 ডিগ্রি, এই যে মাইনাস 240 ডিগ্রি, এ বি সি সিকোয়েন্সে যাচ্ছে, এ বি সি সিকোয়েন্সে যাচ্ছে, এ বি সি সিকোয়েন্সে যাচ্ছে। তো এখন আমি আই এ কারেন্ট যদি বের করতে চাই, যেহেতু আমাকে লাইন কারেন্টস গুলা বের করতে বলছে, অর্থাৎ আই এ আইবি আইসি বের করতে বলছে। তো আই এর সূত্র আমি কি জানি? বিএএন। বিএএন তো এখান থেকে আমি দেখতেই পাচ্ছি, বিএএন হচ্ছে 110 অ্যাঙ্গেল 0। বাট জেড ওয়াই কত? তো এই টার্মিনালের জন্য জেড ওয়াই জাস্ট এই পুরো জিনিসটাকে যোগ করে দিলেই আমি টোটাল জেড ওয়াই যেটা ওটা পেয়ে যাবো। ওটাকেই এখানে, সরি, ওটাকেই এখানে যোগ করছে। দেখেন এই যে জেড ওয়াই ইজ ইকুয়াল টু 5 মাইনাস জে 2 প্লাস হচ্ছে 10 প্লাস জে 8। সো টোটাল যে ইম্পিডেন্সটা আসে সেটা হচ্ছে 16.155, অ্যাঙ্গেল হচ্ছে 21.8। তো জাস্ট বি ওয়ান এর জায়গায় বি ওয়ান এর ভোল্টেজটা বসালাম, আর এখানে জেড ওয়াই ডিভাইডেড বাই যেহেতু জেড ওয়াই এর ভ্যালুটা বসালে যেই কারেন্টটা আসবে সেটাই হচ্ছে গিয়ে লাইন কারেন্ট। সিমিলারলি আমি যদি আইবি বের করতে চাই, আইবি ইজ ইকুয়াল টু কি বলেন তো? আইবি ইজ ইকুয়াল টু ভিবিএন ডিভাইডেড বাই জেড ওয়াই, কারণ এই প্রত্যেকটা ফেজের ক্ষেত্রে তার ইম্পিডেন্স সেম, তো জেড ওয়াই কিন্তু সেমই থাকবে, এটাকে বারবার ক্যালকুলেট করার দরকার নেই। কিন্তু জেডবিএন আমি কি লিখবো? জেডবিএন এর ভ্যালু হচ্ছে 110, অ্যাঙ্গেল দেওয়া আছে মাইনাস 120 ডিগ্রি। তো জাস্ট এত ডিভাইডেড বাই জেড ওয়াই করবেন, অর্থাৎ 16.15, আর অ্যাঙ্গেল হচ্ছে 21.8। সো যেহেতু এরা ডিভিশন আকারে আছে, প্রত্যেকটা কারেন্টের কিন্তু ম্যাগনিটিউড সেমই থাকবে। যদি এখানেও দেখেন, দেখেন 6.81, 6.81, 6.81, প্রত্যেকটা কারেন্টের কিন্তু ম্যাগনিটিউড সেম থাকবে, কিন্তু অ্যাঙ্গেল ডিফারেন্ট হবে। অর্থাৎ এটা হয়ে যাবে মাইনাস 120 ডিগ্রি, মাইনাস 21.8 ডিগ্রি, যেহেতু এটা উপরে চলে যাবে তো মাইনাস 21 হবে। আর আইসি যখন বের করব তখন বিসিএন ডিভাইডেড বাই জেড ওয়াই করতে হবে। বিসিএন এর জায়গায় এটা কিন্তু হয়ে যাবে প্লাস 120 ডিগ্রি বা মাইনাস 240 ডিগ্রি, আপনারা যেটা লিখে কমফোর্টেবল হন সেটা দিয়ে এই ম্যাথ করলেই হবে। তো আলটিমেটলি আই এ আইবি আইসি কিন্তু বের হয়ে যাবে। আমার যে হ্যান্ড নোটটা আছে ওখানে আমি এই ম্যাথটা কিন্তু করে দিছি, জাস্ট আমি পিকচারটা ড্র করি নাই, যেহেতু পিকচার গুলো অনেক বড় থাকে, ড্র করলে অনেক টাইম কিল হয়। তো এই যে এখানে আমি আই এ ইজ ইকুয়াল টু জানি বিএএন ডিভাইডেড বাই জেড, বিএএন দেওয়া আছে, বিবিএন দেওয়া আছে, বিসিএন দেওয়া আছে, আমি জাস্ট জেড ওয়াইটা ক্যালকুলেট করে নিয়ে আই এ ইজ ইকুয়াল টু বিএএন ডিভাইডেড বাই জেড ওয়াই, আইবি ইজ ইকুয়াল টু বিবিএন ডিভাইডেড বাই জেড ওয়াই, আর আইসি ইজ ইকুয়াল টু বিসিএন ডিভাইডেড বাই জেড ওয়াই করেছি। এই থ্রি ফেজের ম্যাথস গুলো অনেক ইজি, মানে তুলনামূলক ওই সিরিজ প্যারালাল বা নেটওয়ার্ক সলভিং এর ম্যাথ থেকে কিন্তু এই থ্রি ফেজ সার্কিটটা তুলনামূলক ইজি। আচ্ছা, এইখানে 12.2 যেই ম্যাথটা ওটা আমি করছি, আর আপনাদেরকে যেটা করতে হবে, এখানে একটা প্র্যাকটিস প্রবলেম আছে 12.2, এই যে প্র্যাকটিস প্রবলেম 12.2, এটা সেম সেম উপরের ম্যাথটাই, জাস্ট ভ্যালু গুলা চেঞ্জ করে দিচ্ছে। কি কি দিচ্ছে একটু দেখি তো। এখানে দেখেন বলছে ওয়াই কানেক্টেড ব্যালেন্সড থ্রি ফেজ জেনারেটর উইথ অ্যান ইম্পিডেন্স অফ 0.4 প্লাস জে 0.3 পার ফেজ ইজ কানেক্টেড। আচ্ছা, তার মানে এখানে এটা একটা ওয়াই কানেক্টেড জেনারেটর বলছে যার ইম্পিডেন্স হচ্ছে 0.4 প্লাস জে 0.3। এই ইম্পিডেন্সটা কিন্তু আসলে এইটা 0.4 প্লাস জে 0.3, এই ইম্পিডেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, ঠিক আছে। আর ওয়াই কানেক্টেড জেনারেটরের কথা বলা হয়েছে, যার পার ফেজ এই জেনারেটরের পার ফেজের ভোল্টেজ, যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি জেনারেটরের ইম্পিডেন্স, আর এটা হচ্ছে কি লোডের ইম্পিডেন্স। তো আপনাকে জেনারেটরের ইম্পিডেন্স বলে দিছে
0.4 প্লাস জে 0.3। তো এখানে 5 মাইনাস জে 2 এর বদলে জাস্ট আপনি বসাবেন হচ্ছে 0.4 প্লাস জে 0.3, এটাই আপনার কাজ। আচ্ছা, এরপরে কোশ্চেনটা কি বলছে দেখি। এরপরে বলছে যে এরা কানেক্টেড হচ্ছে একটা ওয়াই কানেক্টেড ব্যালেন্স লোডের সাথে, পার ফেজের ইম্পিডেন্স হচ্ছে 24 প্লাস জে 19। অর্থাৎ এইখানে যেটা 10 প্লাস জে 8 ছিল, এখানে আপনি বসাবেন হচ্ছে পরীক্ষায় 24 প্লাস জে 19, মানে অর্থাৎ কোশ্চেন যদি আসে তাহলে আপনি এখানে বসাবেন হচ্ছে 0.4 প্লাস জে 0.3, আর এই ইম্পিডেন্সের বদলে বসাবেন 24 প্লাস জে 19, এটাই আপনার কাজ। আচ্ছা, এরপরে কি বলছে দেখি। এত the line joining the generator and the load has an impedance of 0.6 plus j 0.7 per phase। এখানে আরেকটা কথা আছে, এখানে আমার থ্রি ফেজ জেনারেটরের একটা ইম্পিডেন্স বলছে, লোডের একটা ইম্পিডেন্স বলছে, আবার জেনারেটরের নিজের একটা ফেজের ইম্পিডেন্স বলছে। তো চিত্রটা দেখতে অ্যাকচুয়ালি কেমন হবে ওটা একটু আমি আপনাদেরকে এখানে দেখাই। এইখানে অ্যাকচুয়ালি যেখানে দুইটা ইম্পিডেন্স আপনি যোগ করতেন, এখানে জাস্ট তিনটা ইম্পিডেন্স যোগ করতে হবে। এখানকার চিত্রটা এরকম, এই জেনারেটরের সাথে একটা ইম্পিডেন্স আছে, তার লাইনের একটা ইম্পিডেন্স আছে, আবার লোডে গিয়ে একটা ইম্পিডেন্স আছে। অর্থাৎ এখানে তিনটা ইম্পিডেন্সের কথা বলা হয়েছে। আপনাকে জাস্ট যে কাজ করতে হবে সেটা হচ্ছে জেড ওয়াই ইজ ইকুয়াল টু, আগে যেমন এটা যোগ এটা করছেন, এখন জাস্ট নিচের এই তিনটা ইম্পিডেন্স আপনাকে যোগ করে দিতে হবে। কয়টা ইম্পিডেন্স? তিনটা ইম্পিডেন্স আপনাকে যোগ করে জেড ওয়াই বের করতে হবে। অর্থাৎ ঘটনাটা কি দাঁড়াবে আপনার জন্য, জেড ওয়াই ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে এই ইম্পিডেন্স যোগ এই ইম্পিডেন্স যোগ এই ইম্পিডেন্স, জাস্ট সিম্পলি এই তিনটা ইম্পিডেন্স আপনি যোগ করে জেড ওয়াই বের করে দিবেন। আর যেহেতু এরা ব্যালেন্সড লোড, সেহেতু জেড ওয়াই কিন্তু প্রত্যেকটা ফেজের ক্ষেত্রে সেমই হবে। একবার জেড ওয়াই বের করলেই হবে, আর বের করা লাগবে না। কি বললাম, আপনার কাজ হচ্ছে এইটা যোগ করা, এইটা যোগ করা, আর এইটা যোগ করা, এই তিনজনকে একসাথে যোগ করে রেজাল্টেন্ট যেটা পাবেন সেটাই হবে আপনার জন্য জেড ওয়াই। গেল এইটা। আচ্ছা, অ্যাজুমিং আ পজিটিভ সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স মানে এই বি সি। তো পজিটিভ সিকোয়েন্স ধরে ফর দি সোর্স ভোল্টেজেস এন্ড দ্যাট VAN ইজ ইকুয়াল টু 120 অ্যাঙ্গেল 30। এইটা একটা জিনিস খেয়াল করার মতো আছে, এখানে VAN ইজ ইকুয়াল টু 120 বলছে, তার মানে VBN ও আপনার 120 হবে, আবার VCN ও আপনার 120 হবে, তিনজনের ফেজ সমান হবে। আচ্ছা, বাট এখানে VAN দেওয়া আছে 30 ডিগ্রি, সো 30 ডিগ্রি থেকে মাইনাস 120 করলে যেটা আসে ওইটা হবে আপনার VBN, মাইনাস 240 করলে যেটা আসে ওইটা হবে আপনার VCN। আগে আপনি করতেন হচ্ছে কি 0 ডিগ্রি, 120 ডিগ্রি, আর হচ্ছে 240 ডিগ্রি, মানে মাইনাস 240 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। এখন জিরোর জায়গায় জাস্ট 30 ডিগ্রি ধরে বাকি সবগুলাকে 30 থেকে 120 ডিগ্রি ফেজ শিফট করতে হবে। অর্থাৎ এটা 150 হয়ে যাবে, কারণ এটা যেহেতু 120-এ ছিল। এখন 30-এর সাথে 120 আউট অফ ফেজ করলে কত আসে? 150 ডিগ্রি। তার মানে এখানে বিবিএন অ্যাকচুয়ালি হবে হচ্ছে 150, মানে মাইনাস 150। আর এইখানেও সেম যেটা করতে হবে, যে 30-এর সাথে আপনার কি করতে হবে, 240 করলে যত আসে তত হবে হচ্ছে গিয়ে এখানে বিসিএন এর অ্যাঙ্গেল। অর্থাৎ আপনাকে কিন্তু 120 ডিগ্রি আউট অফ ফেজ করতে হবে। সো এখানে আপনার ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি, সো এটার সাথে 120 ডিগ্রি আউট অফ ফেজ করবেন একজনকে, আরেকজনকে করবেন 240 ডিগ্রি আউট অফ ফেজ। আউট অফ ফেজ করার অর্থ হচ্ছে 30 থেকে আরো 120 যাইতে হবে, তার মানে অ্যাকচুয়ালি যে ডিগ্রিতে গিয়ে পৌঁছাবেন সেটা হচ্ছে 150 ডিগ্রি। আর 30 থেকে 240 ডিগ্রিতে যাইতে হবে, তার মানে 240 প্লাস 30 করলে যে অ্যাঙ্গেলটা আসবে আপনাকে ততটুকু ডিগ্রি যাইতে হবে। এটাই হচ্ছে কোশ্চেনটা। তো আলটিমেটলি এখানে লাইন ভোল্টেজ আর লাইন কারেন্টস বের করতে বলছে, অর্থাৎ VAB বের করবেন, VBC বের করবেন, VCA বের করবেন, আর যেটা বের করবেন সেটা হচ্ছে IA, IB, IC। বোঝা গেল সবার, যারা শুনতেছেন আর কি? আমার মনে হয় না অতটা কঠিন কিছু বলছি আমি, বুঝার কথা। এখানে অ্যান্সারটাও পর্যন্ত দেওয়া আছে, এবং এই ম্যাথস গুলা কিন্তু অবশ্যই করতে হবে, পরীক্ষায় কিন্তু এরকম টাইপের ম্যাথস আসবে, এটা আমি বলে দিলাম। তো আপনারা কেউ স্কিপ করেন না জিনিসগুলো। আচ্ছা, এইটা গেল ওয়াই ওয়াই কানেকশনের ক্ষেত্রে। এখন ওয়াই ডেল কানেকশন যদি থাকে আমার কোনো, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, একটা ওয়াই কানেকশন জেনারেটরের সাথে একটা ডেল কানেক্টেড লোড থাকবে। তো এদের ক্ষেত্রে যে রিলেশনটা দাঁড়ায় সেটা হচ্ছে, যদি আপনারা খেয়াল করেন, এই এবি যেই ফেজে আছে, আমার এইখানকার এবিও কিন্তু সেম কানেক্টেড। দেখেন, এটার এর সাথে এ কানেক্টেড, আর এটার বি এর সাথে বি কানেক্টেড। অর্থাৎ আমার এই ওয়াই কানেকশনের জন্য যে লাইন ভোল্টেজ, সেটা হচ্ছে এই ডেলের জন্য তার ফেজ ভোল্টেজ। এখানে বিসি যেই টার্মিনালে কানেক্টেড, এখানেও বিসি কিন্তু সেম একই টার্মিনালে কানেক্টেড। সো দ্যাটস ওয়াই এখানে বিসির যেই ভোল্টেজটা পাবো, এখানে কিন্তু ফেজের সেই ভোল্টেজ পাবো।
অর্থাৎ ওয়াইডেল কানেকশনের ক্ষেত্রে লাইন ভোল্টেজ ইজ ইকুয়াল টু ফেজ ভোল্টেজ। একটু আগে আমরা কি পড়ছিলাম, লাইন ভোল্টেজ ইজ ইকুয়াল টু √3 টাইমস অফ ফেজ ভোল্টেজ, বাট ওয়াইডেল কানেকশনের ক্ষেত্রে তার লাইন ভোল্টেজ ইজ ইকুয়াল টু তার ফেজ ভোল্টেজ, বাট কারেন্টের ক্ষেত্রে ডিফারেন্ট। কারণ কি, কারণ আগে আমার এই ফেজ দিয়ে যেই কারেন্ট বের হইতো এই লাইনে গিয়ে এইখানেও সেম ফেজ কারেন্ট ছিল, বাট এইখানে দেখেন এই লাইন কারেন্টটা কিন্তু এখানে এসে অ্যাকচুয়ালি ভাগ হয়ে যায়। সো এখানে লাইন কারেন্ট ইজ ইকুয়াল টু ফেজ কারেন্ট হবে না, এইখানে প্রুফ করলে যেটা দেখা যাবে লাইন কারেন্ট ইজ ইকুয়াল টু √3 ফেজ কারেন্ট। অর্থাৎ আমার এই যে লাইনের যে কারেন্টটা সেটা এখানকার যে ফেজ কারেন্ট হবে তার √3 টাইমস। এবং এটার প্রুফটা কোথায় পাবেন, এই যে আলেকজান্ডারের বই ব্যালেন্স ওয়াই ডেল্টা কানেকশনে সুন্দর করে এটার প্রুফটা করা আছে, আপনারা এখান থেকে এটার প্রুফটা দেখে নেবেন। আমি কিন্তু এই 3 ফেজ সার্কিট আলেকজান্ডারের বই ফলো করতেছি। আমি আবার বলি, আমি 3 ফেজ সার্কিট আলেকজান্ডারের বই ফলো করতেছি। আমি আপনাদেরকে ওয়াই ওয়াই কানেকশনের যেটা দেখালাম ওটা কিন্তু জাস্ট এই আলেকজান্ডারের বইয়ের ক্যালকুলেশনটাই দেখাইছি, এই পিকচার গুলাই আপনাদেরকে দেখাইছি। সো ওয়াই ওয়াই কানেকশনের জিনিসগুলো আমি করে দিছি, ওয়াইডেল কানেকশনের জিনিসগুলো আপনাকে এই বই থেকে আলেকজান্ডারের 12 নম্বর চ্যাপ্টার এখানে সুন্দর করে উনি দেখাই দিছে যে ব্যালেন্স ওয়াইডেলটা কানেকশনের জন্য লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের মধ্যে, ফেজ ভোল্টেজ আর লাইন কারেন্ট আর ফেজ কারেন্টের মধ্যে যে রিলেশন উনি এখানে প্রুফ করে দিচ্ছে। এবং এটার জন্য কিন্তু একটা রেসপেক্টিভ ভেক্টর ডায়াগ্রাম উনি ড্র করে দিচ্ছে। সো এই দুইটা কোশ্চেন আপনাদেরকে পড়তে হবে এই চ্যাপ্টার থেকে। আর এখানে ওয়াইডেল কানেকশনের জন্য একটা ম্যাথ উনি করে দিচ্ছে, এই ম্যাথটা আপনারা করবেন আর এই প্র্যাকটিস প্রবলেমটাও আপনারা করবেন। এটা আমি আমার এই নোটের মধ্যে লিখে দিচ্ছি, যে নোটটা আমি আপনাদেরকে সাপ্লাই দিব আর কি। এখানে আপনাদেরকে কি কি করতে হবে সেটা এখানে বলে দেওয়া আছে, যেমন এই এক্সাম্পল 12.2 যেটা আমি করে দিচ্ছি এটা আলেকজান্ডারের বইয়ের, আর প্র্যাকটিস প্রবলেম এটা 12.2টা আপনাদের করতে হবে, এটা ওয়াই ওয়াই কানেকশনের জন্য। আর ওয়াইডেল কানেকশনের জন্য যেই থিওরিটা সেটা আপনারা আলেকজান্ডার বই থেকে দেখে নেবেন। আর এটা রিলেটেড যে দুইটা প্রবলেম আছে, অর্থাৎ এক্সাম্পল এটা করে দেওয়া আছে বইয়ে 12.3, আর একটা প্র্যাকটিস প্রবলেম আছে এইটা। তো এই চ্যাপ্টারে এখন পর্যন্ত গেল 4টা প্রবলেম আর 2টা থিওরি। 2টা থিওরি কি কি, ওয়াই ওয়াই কানেকশনের জন্য প্রুফ আর ওয়াইডেল কানেকশনের জন্য প্রুফ। আর 4টা ম্যাথ কি কি, 4টা ম্যাথ হচ্ছে 2টা এক্সাম্পল আর 2টা প্র্যাকটিস প্রবলেম, এই 4টা ম্যাথ। আচ্ছা, এটা আলেকজান্ডারের বইয়ের কাহিনী। এখন একটু বলস্টেডের বইয়ে আসি। বলস্টেডের বইয়ে আমরা এখান থেকে কোনো থিওরি দেখবো না, জাস্ট বলস্টেডের বইয়ের 2টা ম্যাথ আমি এখানে পুরাটা করে দিছি। আপনারা চাইলে বলস্টেডের বইয়েও ম্যাথস গুলা দেখতে পারেন, খুব সুন্দর করে বলস্টেডের বইয়ের ম্যাথ গুলা আঁকা আছে। বলস্টেডের বইয়ে এই চ্যাপ্টারটা হচ্ছে 22 নাম্বার চ্যাপ্টার, আর এটার নাম হচ্ছে পলিফেজ সিস্টেম। এটা হচ্ছে 22 নাম্বার চ্যাপ্টার, এটার নাম হচ্ছে পলিফেজ সিস্টেম। এখানে জাস্ট এই 22.1 নাম্বার ম্যাথ দেখেন, এখানে ম্যাথটা কি বলছে, ম্যাথটা বলছে যে একটা ওয়াই কানেক্টেড জেনারেটর এবিসি ফেজে আছে, অর্থাৎ পজিটিভ ফেজে আছে, θ2 θ3 বের করতে বলছে, আমার লাইন ভোল্টেজের জন্য ম্যাগনিটিউড বের করতে বলছে, লাইন কারেন্টস বের করতে বলছে, আর ভেরিফাই করতে বলছে IN ইজ ইকুয়াল টু 0। তো জিনিসটা কি আমি এই বই থেকে ফার্স্ট একটু দেখাই, আমার খাতার মধ্যে ম্যাথসটা পুরো করে দেওয়া আছে। যখনই আপনি কোনো ওয়াই ওয়াই কানেকশন পাবেন আপনার ফার্স্টেই মাথায় চিন্তা থাকতে হবে VL ইজ ইকুয়াল টু √3 V5 আর IL ইজ ইকুয়াল টু I5। ঠিক আছে, এই দুটো সূত্র মাথায় রাখতে হবে যে ওয়াই ওয়াই কানেকশনের জন্য এই দুটো সূত্র প্রযোজ্য। এখন যেহেতু এবিসি সিকোয়েন্স বলছে জেনারেটরের ক্ষেত্রে, এটা কিন্তু হচ্ছে জেনারেটর আর এটা কিন্তু হচ্ছে লোড। তো জেনারেটরের জন্য যদি এবিসি সিকোয়েন্স বলছে, এখানে দেওয়া আছে 120 অ্যাঙ্গেল 0, আপনাকে θ2 আর θ3 বের করতে বলছে। তো যেহেতু এবিসি সিকোয়েন্স, তাহলে θ2 কত হবে, সিম্পলি -120 ডিগ্রি, আর θ3 কত হবে, সিম্পলি -240 ডিগ্রিও লিখতে পারেন বা +120 ডিগ্রিও লিখতে পারেন, অ্যাজ ইউ উইশ। তো প্রথম কোশ্চেনটার উত্তর কি দাঁড়াইলো, প্রথম কোশ্চেনটার উত্তর দাঁড়াইলো হচ্ছে θ2 হচ্ছে -120 ডিগ্রি, এই যে θ2 ইজ ইকুয়াল টু -120 ডিগ্রি আর θ3 ইজ ইকুয়াল টু +120 ডিগ্রি বা -240 ডিগ্রি। আপনি পরীক্ষায় যেটাই লিখেন, আমি যেটা বললাম কোনো অসুবিধা নাই। আর এটা কিন্তু ব্যালেন্স লোড, কেমনে বুঝলাম দেখেন, এখানেও 120, এখানেও 120, এখানেও 120, আর এখানে লোড গুলা খেয়াল করেন 3, এটা হচ্ছে ইন্ডাক্টর, অর্থাৎ এটা লোড হচ্ছে 3 + J4, যেহেতু ইন্ডাক্টর তো +J4 হবে, এটাও হচ্ছে 3 + J4, এটাও হচ্ছে 3 + J4, অর্থাৎ এরা সবাই কিন্তু ব্যালেন্সড। ঠিক আছে, আমাকে কি বলছে, লাইন ভোল্টেজ বের করতে, অর্থাৎ VAB DC CA বের করতে। এখন আমরা কি জানি, লাইন ভোল্টেজ ইজ ইকুয়াল টু √3 ফেজ ভোল্টেজ। তো √3 আর ফেজ ভোল্টেজ কত দেওয়া, 120, তো √3 × 120 করলে আসে 208। আর যেহেতু এরা ব্যালেন্স,
তো এদের প্রত্যেকের কিন্তু ম্যাগনিটিউড লাইন ভোল্টেজের সেম হবে, অর্থাৎ VAB ইজ ইকুয়াল টু VBC ইজ ইকুয়াল টু VCA ইজ ইকুয়াল টু কিন্তু 208ই হবে, অর্থাৎ লাইন ভোল্টেজ ইজ ইকুয়াল টু √3 ফেজ ভোল্টেজ। আমার ফেজ ভোল্টেজ গুলো দেওয়া আছে, এই যে VAN, VCN আর VBN হচ্ছে ফেজ ভোল্টেজ, এদের সাথে √3 গুণ করলে জাস্ট সিম্পলি আমি লাইন ভোল্টেজ পেয়ে যাবো, যেহেতু এরা YY কানেকশন লোড। আচ্ছা, এখন আমাকে বলছে এই লাইন কারেন্টস গুলো বের করতে, অর্থাৎ IAA, IBB আর ICC বের করতে। আমরা কি জানি এদের জন্য আমার দরকার হচ্ছে ভোল্টেজ আর ইম্পিডেন্স। তাহলে আমার এখানে কি হবে, আমার অলরেডি আমার VAN, VBN, VCN আমি যদি করে ফেলতে পারি, তাহলে আমার IAA যেহেতু লাইন ভোল্টেজ ইজ ইকুয়াল টু ফেজ ভোল্টেজ, তো IAA অ্যাকচুয়ালি কি হবে VAN ডিভাইডেড বাই ZAN, যেখানে ZAN হচ্ছে এইটা আর VAN অলরেডি আমি জানি 120 ∠0, VBN জানি 120 ∠−120 ডিগ্রি। জাস্ট প্রত্যেকটা থেকে তাদের ইম্পিডেন্সটাকে আমি ভাগ করে দিলে যেটা আসবে সেটাই হচ্ছে গিয়ে লাইন কারেন্ট, ঠিক আছে। এবং এই লাইন কারেন্ট গুলা অর্থাৎ AA প্লাস BB প্লাস CC যদি করেন, অর্থাৎ IA প্লাস IB প্লাস IC যদি করেন, তাহলে এই নিউট্রাল কারেন্টটা পাওয়া যাবে। তো আলটিমেটলি আপনারা যদি এই তিনজনকে যোগ করেন ক্যালকুলেটরে, দেখবেন যে আউটপুট হয়ে যায় হচ্ছে 0, অর্থাৎ এন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। কারশফস কারেন্ট ল যেটা ফলো করার কথা, এই IAB BC C সবাই এন্টারিং কারেন্ট আর তারা নিউট্রাল দিয়ে আউটগোয়িং হচ্ছে, তো IN ইজ ইকুয়াল টু আলটিমেটলি কিন্তু 0 আসবে। আচ্ছা, এই একটা ম্যাথ আর আরেকটা ম্যাথ হচ্ছে এই যে ওয়াইডেল সিস্টেমের জন্য একটা ম্যাথ দেওয়া আছে বয়েস্টেডের বই, সেটা হচ্ছে 22.2। আমি এটা অলরেডি আমার এখানে করেও দিচ্ছি, এই যে এখানে লেখাও আছে বয়েস্টেডের বইয়ের ম্যাথ। বয়েস্টেডের বইয়ের কিন্তু চ্যাপ্টার যেটা বললাম, আমার সফট কপিতে 22, আপনাদের কত আমি জানি না। হ্যাঁ বলেন। নো ম্যাম, কন্টিনিউ। আচ্ছা, তো এটা হচ্ছে YY কানেকশনের ম্যাথটা, আর তারপরে যে ম্যাথটা আমি করে দিছি সেটা হচ্ছে ওয়াই ডেল কানেকশনের ম্যাথ, অর্থাৎ এখানে জেনারেটরটা হচ্ছে ওয়াই কানেক্টেড বাট লোডটা হচ্ছে ডেল কানেক্টেড। তো আপনাদের সব পড়াশোনা কিন্তু ওয়াই আর ডেল নিয়ে, বাকি যেই দুইটা কম্বিনেশন আছে ডেল ডেল আর ডেল ওয়াই, এটা আপনাদের পড়ার দরকার নাই, যেটা আমি বলে দিলাম, অনেক বেশি আপনারা বিপাকে পড়ে যাবেন, ঠিক আছে। তো এই দুইটা আপনাদের দরকার নাই, আপনারা YY কানেকশন আর ওয়াইডেল কানেকশন করলেই আপনাদের জন্য যথেষ্ট, এর বেশি আপনাদের আর লাগবে না। আচ্ছা, এই পর্যন্তই ছিল হচ্ছে আপনাদের জন্য সিলেবাস, এই পর্যন্তই ছিল আপনাদের পড়ালেখা। এখন যেটা করি সেটা হচ্ছে আমরা 5টা মিনিট ব্রেক নিয়ে তারপরে সবাই অবশ্যই থাকবেন, আমি একটু আপনাদের কোশ্চেন নিয়ে কথা বলবো, যে আপনারা কিভাবে পড়বেন, কি কি পড়বেন, কি কি ভালো করে পড়বেন, কি কি খারাপ করে পড়বেন। তো 5 মিনিট পর, এখন 10টা 12 বাজে, আমি এক্স্যাক্টলি আমি 10টা 20-এ জয়েন করব, ঠিক আছে। তো আপনারা 5 মিনিট পর মানে 10টা 20 বাজলে সবাই চলে আসেন, আমি একটু সাজেশন বলবো। সাজেশন বলতে আপনাদের কিভাবে পড়া লাগবে এটাই, সাজেশন বলে কোনো শব্দ নাই আসলে। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ বলেন। আচ্ছা ম্যাম, আমাদের ওই যে আমাদের যখন সার্কিটের মধ্যে হ্যাঁ যখন ভোল্টেজের মান দেওয়া থাকে, যদি আমাদের 5 sin ω t, হ্যাঁ, তখন তো আমরা এটাকে যখন পোলারে নিব, তখন তো আমরা এটাকে √2 দিয়ে ভাগ করবো না 5 কে? রুট দিয়ে ভাগ করবেন যদি আপনি, হ্যাঁ যদি আপনার সোর্স দেওয়া থাকে 5 sin ω t cos ω t, তখন ভাগ করে নেওয়ার কথা তো অবশ্যই। আচ্ছা ম্যাম, আমরা ভাগ করছি ঠিক আছে, আর কিন্তু যদি সাইন কোস থাকে তাহলে কি অ্যাঙ্গেল পরিবর্তন হবে নাকি অ্যাঙ্গেল 0 ডিগ্রি ধরবে? এটা তো আপনার বোঝার কথা, আপনি যদি দুইটা সোর্সকে সাইনে কনভার্ট করে করেন তাহলে দুইজনকে সাইনে নিয়ে করতে হবে, যদি দুইজনকে কজে নিয়ে করেন তাহলে দুইজনকেই কজে নিয়ে করতে হবে, সোর্স যে দুইজন যেরকম থাকবে সেরকম নিয়ে করতে হবে, একজনকে সাইনে আর একজনকে কজে রেখে তো করতে পারবেন না, ইদার দুইজনকে সাইনে কনভার্ট করতে হবে আর দুইজনকে কজে কনভার্ট করতে হবে। ওকে ম্যাম, ঠিক আছে। আচ্ছা, আপনারা তাহলে 10টা 20-এ চলে আসেন, আমি তাহলে এখন 5 মিনিটের জন্য একটু মিউট হই। আমি এরপরে অ্যাকচুয়ালি আপনাদের পরীক্ষার কোশ্চেন বা পড়ার সিস্টেম নিয়ে আলোচনা করবো, তো হোপস আপনারা সবাই জয়েন করবেন যারা আছেন। ম্যাম, এখনো কি আপনি অসুস্থ? জি অবশ্যই, আমার 11 দিন হয়েছে মাত্র, আমার 7 বন্ধ কিছুই এখনো ফেরত আসে। হ্যাঁ, আমরা রোল কলটা আমি লাস্টে করব, এখন না। তো আমি 5 মিনিট পর আসি, তারপর একটু পরীক্ষা নিয়ে কথা বলি, সিস্টেম নিয়ে, তারপর আমি রোল কল করবো, তারপর যাবো, ঠিক আছে, অসুবিধা নেই, আপনারা একটু রেস্ট নেন। হ্যাঁ, 5 মিনিট পর আসি।
দিচ্ছি অ্যাকচুয়ালি স্লাইড গুলা তো অনেকগুলা, তো সবগুলা স্লাইড ওপেন করে অ্যাকচুয়ালি দেখানো যাচ্ছে না। আমি মুখে মুখে বলবো, আপনারা একটু কেউ যদি ইয়া করেন আর কি, হ্যান্ড নোট কারো সামনে খাতা কলম নিয়ে বসতে পারেন। সবাই যাদের আর কি জিনিসটা শোনার দরকার বা মনে রাখা দরকার তারা কাগজ কলম নিয়ে বসতে পারেন, বসে শুনতে পারেন। জিনিসটা হচ্ছে আপনাদের সার্কিটের আগে কয়দিন বন্ধ? ম্যাম আমাদের ফার্স্ট পরীক্ষাই ইসি। গুড, খুবই ভালো সিস্টেম। আচ্ছা, ফার্স্ট পরীক্ষায় হচ্ছে সার্কিট, তাহলে তো আপনারা সার্কিটই সারাদিন ধরে পড়বেন। এখন আপনাদের আজকে হচ্ছে 15 তারিখ, কালকে থেকে 16 তারিখ। আপনাদের সার্কিট পরীক্ষা কবে? 29 তারিখ। কবে ম্যাম আমাদের পরীক্ষা? পরীক্ষার পরে 9 তারিখ। 9 আগস্টে ম্যাম। অনেক সময়, আপনাদের অনেক সময় পাচ্ছেন পড়াশোনা করার। 3 উইক পাচ্ছেন শুধু পড়াশোনা করার। এমআইএসটিতে 3 উইক কোনো কিন্তু পিএল পায় না। আমরা সাধারণত 2 উইক পিএল পাই সব। এবারই কেন জানি সৌভাগ্যবশত সবাই 3 উইক করে পিএল পাইছে। আচ্ছা, ওইটা বড় কথা। তার মানে আমরা যদি হিসাব করি তাহলে 16 তারিখে 16 তারিখ হচ্ছে কালকে, 16-17 তারিখে বেসিক্যালি আপনারা কোনো পড়াশোনা করবেন না, হিসাবে এটাই বলে। তো 18 তারিখ থেকে যদি পড়াশোনা করতে বসেন তাহলে 18 তারিখ থেকে সাপোজ ধরেন পড়া শুরু করলেন, 18 থেকে 24 হচ্ছে একটা উইক, 25 থেকে 31 হচ্ছে একটা উইক, আর এরপরে মেবি আপনাদের 1 তারিখ থেকে আপনাদের পরীক্ষা যদি 9 তারিখ পর্যন্ত হয়, সাপোজ ধরেন যে আপনারা 7 তারিখ পর্যন্ত অ্যাকচুয়ালি পড়বেন, 8 তারিখে তো ওরকম পড়ার কিছু নাই, ওটা রিভিশন ডে হয়ে যায়। তো আপনারা এইভাবে যদি আমি জিনিসটাকে আপনাদের জন্য ভাগ করি, 2 দিন আপনাদের রেস্ট পিরিয়ড থাকে। 16-17 তারিখে অ্যাকচুয়ালি পড়াশোনা করা উচিত না। অলরেডি আজকে পর্যন্ত অনেক ধকল থাকবে আপনাদের, পরীক্ষা, কুইজ, হ্যান ত্যান, ল্যাব টেস্ট। তো 16-17 তারিখে কেউ পড়ে না, কেউ পড়লে তার পার্সোনাল ব্যাপার। এটাই হচ্ছে কথা। ঈদ আছে এটা চিন্তা করা যাবে না, যেহেতু ফাইনাল পরীক্ষা আছে। তো ঈদ আছে, এই ঈদ এখন আর বেশি সেলিব্রেট করার আসলে বয়স আপনাদের আর নাই। তো এত সেলিব্রেশনের কিছু নেই। আর করোনা দিয়ে আপনি ঈদে যাবেন কই আমাকে একটু বলেন তো? কার বাসায় যাবেন? নিজের বাসায় থাকবেন। আর কারো বাসায় তো যাওয়াটা কোরবানির ঈদ। উচিত হবে না আসলে। আচ্ছা, এটা আসলে আপনাদের যার যার লাইফের প্রায়োরিটির ব্যাপার। কারোর জন্য ঈদ বেশি প্রায়োরিটি, কারোর জন্য পরীক্ষা বেশি প্রায়োরিটি। কারণ কারোর জন্য পরীক্ষা প্রায়োরিটি হলে আমাদের ঈদ কবে অ্যাকচুয়ালি? 20 তারিখে। 21 তারিখে ঈদ ম্যাম। আচ্ছা, কারোর জন্য যদি ঈদ প্রায়োরিটি হয়, সাপোজ ধরেন আপনি 20 আর 21ই মজা করলেন। ঈদের দিন তো বেসিক্যালি কেউ পড়ে না, এটা তো সিস্টেম সবাই জানি। ঈদের দিন নিশ্চয়ই আমি বই খাতা নিয়ে বসবো না, এটা তো একটা আবালের মতো কাজ হবে। এত পড়াশোনা করার দরকার নেই যে আমি ঈদের দিন বই খাতা নিয়ে বসবো। বাট আমি যদি 18 থেকে 24 শুধুমাত্র ঈদই সেলিব্রেশন করি, এত বাস্ট সেলিব্রেশনের তো আমার মনে হয় দরকার নেই। মানে এত সেলিব্রেশন করলে আবার একটু সমস্যা আছে। আপনার পড়াশোনা করতে আসছেন, এখানে তো ইঞ্জিনিয়ারিং করবেন, সেলিব্রেশনে কিছু নাই, এটা তো কোরবানির এত। ঈদ। হ্যাঁ, ফার্স্ট অফ অল এটা কুরবানির ঈদ, এটাতে রেসপন্সিবিলিটিস বেশি থাকে যারা আর কি কাজকর্মের সাথে জড়িত থাকেন। আর করোনা দিয়ে আমার মনে হয় না কারো বাসায় কারো যাওয়া উচিত, আর আপনাদের বাসায়ও কাউকে আসতে দেওয়া উচিত, কারণ সবারই প্যারেন্টস আছে। আপনি বেঁচে যাইতে পারেন, প্যারেন্টস এর কিছু হইলে তো আসলে ওটা থেকে রিকভার করা অনেক টাফ। তো এটা যার যার পার্সোনাল ব্যাপার। যেমন আমাদের ঈদ বলে কিছু নাই, আমার প্যারেন্টস এমনিও অনেক অসুস্থ থাকে, দুইজনই অনেক ক্রিটিক্যাল কন্ডিশনের রুগী। তো আমাদের বাসায় খুব একটা মানুষজন আসে না, তো আমার জন্য আসলে ঈদ বলে কিছু হয় না। এখন যেটা আমি বলতেছি বাকি আপনাদের সিস্টেম, 18 থেকে 20 এই যে সময়টা থাকে আপনাদের, এই সময়টায় কাজ হচ্ছে কোনো কিছু মুখস্থ করা কাজ না। পরীক্ষায় ভালো রেজাল্ট করার কিছু সিস্টেম আছে, সিস্টেমিক ওয়েতে পড়াশোনা করলে পরীক্ষা অনেক ভালো হয়। শুধুমাত্র পড়লেই আবার পরীক্ষা ভালো হয় না। জিনিসটা হচ্ছে এই যে 18 থেকে 20 এই সময়টুকুতে শুধুমাত্র প্রত্যেকটা সাবজেক্টের বই নিয়ে বসতে হয় আর খাতা নিয়ে বসতে হয়। তো বই আর খাতা নিয়ে বসে অ্যাকচুয়ালি কি কাজ করতে হয়, যেটা আমি করতাম সেটা হচ্ছে, সাপোজ আমার 5টা টপিক আছে, এই 5টা টপিকেরই বই আর খাতা নিয়ে বসতে হবে, এবং 5টা টপিকের বই আর খাতা নিয়ে বসে জাস্ট সিলেবাসটা জানতে হবে যে আমার এই টপিকটা আমি এখান থেকে পড়বো, আমার এই টপিকটা আমি এখান থেকে পড়বো। কিন্তু আমি কিন্তু আপনাদেরকে কিছু পড়তে বলি নাই, মনে রাখেন, আমি কিন্তু কিছু পড়তে এখনো আপনাকে বলি নাই। আপনি কিছুই পড়বেন না, আপনি জাস্ট জানবেন আপনার এই 5টা থিওরির নাম কি এবং ওগুলার মধ্যে কি কি টপিক আছে যেগুলো আপনাকে পরীক্ষায় পড়তে হবে, এবং ওগুলো আমি কোথা থেকে পড়বো। টিচারের নোট থাকলে টিচারের নোট থেকে দাগায় রাখবেন যে ঠিক আছে আমি এটা টিক চিহ্ন দিয়ে রাখলাম, আমি টিচারের নোট থেকে পড়বো। আর কোনো টপিক যদি টিচারের নোটে না থাকে ওটা কোথা থেকে পড়বো, বইয়ের এত নাম্বার পেজ থেকে পড়বো। তো আমি পেজ নাম্বারটা টুকে রাখবো যাতে আমার পরবর্তীতে এই কাজগুলা করতে গিয়ে সময় নষ্ট না হয়। এবং মোস্ট অফলি
আমি যাতে পরীক্ষার আগের দিন কোনো ফ্রেন্ডকে ফোন করে বিরক্ত না করি। সে জানে এর অর্থ এটা না যে আপনি তাকে বসে বসে বিরক্ত করবেন। বিরক্ত করার সময় হচ্ছে 18 থেকে 24 তারিখ পর্যন্ত। এরপরে কেউ কারোর সাথে সম্পর্ক রাখার কোনো দরকার নেই। তো 18 থেকে 24 এই তারিখের মধ্যে আপনাদের যদি 5টা থিওরি থাকে তাহলে 5টা থিওরি সিলেবাস বের করবেন আর বইগুলো খাতাগুলো বের করে জাস্ট দাগাবেন যে আমি এই টপিক এখান থেকে পড়বো, আমি এই টপিক এখান থেকে পড়বো। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আমার কাছে নাই, আমি ওর কাছ থেকে নিয়ে নিই। এই ধরেন আমি এসি সার্কিটের আপনাদেরকে যে অ্যাসাইনমেন্টস গুলো দিচ্ছি, অলরেডি আপনাদের 3টা অ্যাসাইনমেন্টস আমার দেওয়া হয়ে গেছে, যেটার 3 নাম্বার অ্যাসাইনমেন্টের স্লট আমি করে দেই নাই, আজকে করে দিব, আপনারা কালকের মধ্যে জমা দিবেন। সেটা একটা সিরিজ সার্কিটের ম্যাথ ছিল আমার, যেটা মনে আছে। তো ওটা আপনাদের অ্যাসাইনমেন্ট আকারে জমা দেওয়ার কথা ছিল, আমি স্লট করে দিতে ভুলে গেছিলাম, আজকে করে দিব। এই 3টা অ্যাসাইনমেন্টের ম্যাথ যেটা করবেন, ফ্রেন্ড না মিলে বসে দেখবেন কাপটা অ্যাকচুয়ালি ঠিক হয়েছে। তো তাদের কাছ থেকে এই ম্যাথস গুলা কালেক্ট করে নেবেন। আর আমার যে নোটস গুলো ওগুলো অলরেডি আপনাদের গুগল ক্লাসরুমে সব আছে, সো অন্য কাউকে বিরক্ত করার আসলে কিছু নাই, তাই না? বাট এমন অনেক সাবজেক্ট আছে যেগুলো টিচাররা হয়তো স্লাইড করাইছে, যেগুলো হয়তো বা টিচাররা বলছে বইয়ের এই জায়গা থেকে পড়ে নিও। তো ওই পড়ে নিও জায়গাগুলো জাস্ট দাগায় রাখতে হবে, আমার ওই জায়গা থেকে পড়তে হবে, যাতে আপনি জানেন যে ওই জিনিসটা আপনার কোথা থেকে পড়ার কথা। তো 18 থেকে 24 তারিখের মধ্যে কেউ কোনো কিছু হাতে করবেন না, কেউ কোনো কিছু মুখস্থ করবেন না। আলটিমেটলি এই টাইমটাতে যদি আপনি কিছু মুখস্থ করেন, ওটা আপনার পরবর্তী পরীক্ষায় কোনো দিনই মনে থাকার কথা না। আমাদের হিউম্যান সাইকোলজি বা ব্রেন এইভাবেই কাজ করে যে প্রথম পরীক্ষাটা দেওয়ার সময় আমরা ওটারই সবকিছু মনে রাখি এবং পরবর্তী পরীক্ষার বা পরবর্তী পড়ার কিছুই আমাদের আসলে মনে থাকে, তো খুব একটা ইফেক্টিভ কিছু হয় না। 18 থেকে 24-এর মধ্যে কেউ কিছু মুখস্থ করবেন না, থিওরিটিক্যাল কিছু পড়বেন না। জাস্ট আমি কি বলছি, সিলেবাসটা দাগায় রাখবেন যে আমি জানি যে আমার ওই সাবজেক্টে আমার কি কি পড়ার কথা এবং ওগুলো কোথায় আছে। তো 18 থেকে 24-এর কাজ হচ্ছে এইটুকুই, এবং এর মধ্যে ঈদ সেলিব্রেশন করা খুবই ইজি, কারণ আপনি শুধু বই দাগাচ্ছেন, আপনি কিছু মুখস্থ করতেছেন না, মাথায় কোনো প্রেশারও নিচ্ছেন না। আচ্ছা, এর পরের যে সময়টা 25 থেকে 31, এই সময়টা খুব ইম্পর্টেন্ট। এই সময়টা কেন ইম্পর্টেন্ট? কারণ 25 থেকে 31-এর মধ্যে আমি অন্যান্য সাবজেক্টকে টাইম দিব, সার্কিটকে একদমই কোনো টাইম দিব না। কথা বোঝা গেল? আমি 25 থেকে 31-এর মধ্যে অন্যান্য সাবজেক্ট গুলাকে টাইম দিব, কিন্তু আমি সার্কিটকে একদমই কোনো টাইম দিব না। কারণ আমি সার্কিটকে এক্স্যাক্টলি 1 তারিখ থেকে টাইম দেওয়া শুরু করব 8 তারিখ পর্যন্ত। এর মধ্যে আমি অন্য কোনো সাবজেক্টই পড়বো না, একদমই পড়বো না। অন্য সাবজেক্ট ভুলেই যাবো যে ওরকম কোনো সাবজেক্ট আছে আমার সাথে। আমার শুধু কনসেন্ট্রেশন থাকবে আমার এই সার্কিট পড়াশোনার উপরে। তার মানে 1 থেকে 8 তারিখ পর্যন্ত আপনি শুধু সার্কিটকে টাইম দিবেন, শুধুই সার্কিটকে টাইম দিবেন, আর কোনো সাবজেক্ট পড়বেনও না, দাগাবেনও না। কারো যদি কোনো কারণবশত অন্যান্য সাবজেক্ট দাগানো না হয় তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু আর ওই সাবজেক্ট গুলা নিয়ে মাথা ঘামাবেন না। ওই সাবজেক্ট গুলা নিয়ে মাথা ঘামানোর টাইম ছিল আপনার কাছে 25 থেকে 31। যদি আপনি কাজে লাগাতে পারেন এটা আপনার জন্য ফিট, যদি আপনি কাজে লাগাতে না পারেন এটা আপনার জন্য ডিসক্রেডিট, কোনো সমস্যা নেই। কিন্তু 1 থেকে 8 তারিখের মধ্যে অন্য একটা সাবজেক্টও পড়া যাবে না। ছোটবেলায় আম্মুর একটা কাজ করতো, আমি জানি না আপনাদের আম্মুর আপনাদের সাথে করতো নাকি, আমার আম্মু যেটা করতো যে প্রথম যে পরীক্ষাটা থাকতো ওটার উপরে খুব গুরুত্ব দিয়ে পড়াশোনা করে। তো দেখেন প্রথম পরীক্ষাটা কেন জানি সবসময় ভালো হয়, মানে তুলনামূলক ভালো হয় অন্যান্য পরীক্ষার তুলনায়। কারণ প্রথম পরীক্ষাটা একটু বেশি করে পড়াশোনা করানোর অর্থ হচ্ছে একটা স্টুডেন্ট যখন প্রথম পরীক্ষাটা ভালো দেয় তখন তার পরবর্তী পরীক্ষাগুলোর প্রতি কনফিডেন্স লেভেল পয়েন্ট, মানে যদি ধরি 40% হইলেও বাড়ে, কারো যদি আরো কম বাড়ে তাহলে 20% হইলেও একটা ভয় কেটে যায়, কারণ আমি প্রথম পরীক্ষাটা অনেক ভালো দিচ্ছি। এটা ছোটবেলার সাইকোলজি, আমার সবসময় কাজ। তো প্রথম পরীক্ষাটার পড়াশোনাটা একটু ভালো করে সময় নিয়ে করতে হয়। যদি প্রথম পরীক্ষাটা কোনো কারণে ভালো হয়ে যায় তাহলে পরের পরীক্ষাগুলো কেন জানি অটোমেটিক্যালি একটু ভালো হয়। কিন্তু প্রথম পরীক্ষাটা যদি এমন অবস্থা হয় যে আপনি ফেল করবেন এরকম মাথার মধ্যে চিন্তা, তাহলে পরের পরীক্ষাগুলো অটোমেটিক্যালি আরো খারাপ। তো প্রথম পরীক্ষাটা একটু ভালো দেওয়ার চেষ্টা করতে হয় সবসময়। তো 1 থেকে 8 তারিখ পর্যন্ত শুধুই সার্কিট পড়তে হবে, অন্য কোনো কিছু পড়া যাবে না এর মধ্যে। তো 25 থেকে 31 আসলে কি করবেন? 25 থেকে 31 আসলে কোন সাবজেক্ট গুলো পড়বো? 25 থেকে 31 পড়বো হচ্ছে সাপোজ যদি আপনাদের কোনো ম্যাথস টাইপের সাবজেক্ট থাকে তাহলে ম্যাথসের যে ম্যাথস আছে শুধু ম্যাথস গুলা, ওইগুলা চাইলে আপনারা একটা খাতায় সলভ করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে ম্যাথস সলভ করতে না হয়। এই কাজগুলো করতে পারেন। বা সিএসসি তে যেহেতু আপনাদের কোডিং এর সাবজেক্ট থাকার কথা, কিছু কোডিং প্র্যাকটিস করতে পারেন, কিন্তু কোনো থিওরিটিক্যাল জিনিসপত্র পড়বেন না। আপনারা এই সময় যা কিছু পড়বেন ওগুলা পরবর্তী পরীক্ষা দেওয়ার পরে, অর্থাৎ সার্কিট পরীক্ষা দেওয়ার পরে একেবারেই ভুলে যাবেন, কোনো কাজে লাগে না। এই 25 থেকে 31-এ যে কাজগুলো করতে হয়, যে জিনিসগুলো আমার নোটস
থাকা দরকার। সাপোজ আমার ম্যাথ সাবজেক্ট থাকলে ওটার ম্যাথস গুলো আমার একসাথে নোট করা থাকলে অনেক সুবিধা হয়। তারপরে হচ্ছে যদি আপনাদের সিএসসি তে এরকম কোন, আমি আসলে আপনাদের সিএসসি সাবজেক্ট গুলো আসলে জানি না, এই টার্মে আপনারা কি সাবজেক্ট পড়তেছেন। সাপোজ ফিজিক্স কেমিস্ট্রি টাইপ যদি কোনো সাবজেক্ট পড়েন, এগুলো থিওরি মুখস্থ করে কোনো লাভ নেই, কোনোই লাভ নাই, এগুলো কিচ্ছু মনে থাকে না। বাট ফিজিক্স কেমিস্ট্রির যদি ম্যাথ থাকে, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথস গুলা, শুধুমাত্র যে ম্যাথস গুলো আপনাকে টিচার করতে বলছে ওই ম্যাথস গুলা একটা খাতায় আপনি করে রাখতে পারেন। এই জিনিসটা আপনার পরীক্ষার আগে অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে। যখন ম্যাথস গুলা করা থাকে, পরীক্ষার আগে জাস্ট ওই করা ম্যাথস গুলা দেখে গেলেই হয়, বা ওই ম্যাথস গুলা দেখে নিজে হাতে আবার একবার প্র্যাকটিস করলেই হয়ে যায়। কিন্তু পরীক্ষার আগের সময়টুকুতে, পরীক্ষার আগে ধরেন 4 দিন বন্ধ আছে, ওই 4 দিন বন্ধে যদি আপনি ম্যাথস গুলা করতে বসেন, যে ওদিনই আমি বসলাম নতুন ম্যাথস গুলা করতে, সেকশন এ আর বি কমপ্লিট করা কিন্তু অনেক কঠিন। আপনার সেকশন এ তে আলাদাভাবে পাস করতে হবে, সেকশন বি তে আলাদাভাবে পাস করতে হবে। আর কথা হচ্ছে এই জিনিসটা কখনোই করবেন না যে আমি সেকশন এ অনেক ভালো করে পারি, সেকশন বি আমি কিছুই পারি না, তাইলে কিন্তু অনেক সমস্যা। আপনাকে এমন ভাবে পড়াশোনা করতে হবে যে হ্যাঁ, আমার যেহেতু সেকশন এ তে 3 সেট কোশ্চেন অ্যান্সার করতে হবে, সেকশন বি তে 3 সেট কোশ্চেন অ্যান্সার করতে হবে, মেক শিওর আপনি সেকশন এর 2 সেট খুবই ভালো অ্যান্সার করতেছেন, সেকশন বি এর 2 সেট খুবই ভালো অ্যান্সার করতেছেন, আর বাকি 1 সেট কোনো মতে অ্যান্সার করলেও চলবে, তাও রেজাল্ট ভালো হবে। এগুলা হচ্ছে পরীক্ষার সিস্টেম আর কি, এইভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা যায়। তো সেকশন এ আর বি কে কিন্তু ইকুয়াল টাইম দিতে হবে। এরকম করলে হবে না যে আমার সেকশন এর টিচারকে খুব ভালোবাসি তাই ওনার পড়াই শুধু পড়লাম, সেকশন বি এর টিচারের পড়া কিছু বুঝি না তাই আমি ওনার পড়া পড়লামই না, আমি ওনার পার্টে কিছু অ্যান্সার করবো না। এরকম করলে কিন্তু অনেক খারাপ হয়ে যায়, রেজাল্ট গ্রেড অনেক খারাপ হয়। আর ইঞ্জিনিয়ারিং এ ফেল করা অনেক কঠিন, বিশ্বাস করেন, ইঞ্জিনিয়ারিং এ ফেল করা অনেক কঠিন। মানুষ কেমনে ফেল করে আমি জানি না, ফেল করা অনেক কঠিন। ফেল করতে হলে আপনাকে একদম কিছু পড়াশোনা করা যাবে না, তাইলে ফেল করবেন। যদি কিছু পড়াশোনা করেন কখনোই ফেল আসে না, কারণ আপনাদের সিটি মিড টার্ম এগুলাতেই অলরেডি 60% মার্কস চলে যায়, বাকি 40% আপনি পরীক্ষা দিয়ে তুলতে পারবেন না, তাহলে আপনি কেমন স্টুডেন্ট হলেন? ঠিক আছে। তো সেকশন এ আর বি তে যেটা করতে হবে, অবশ্যই সেকশন এ এর 2 সেট আর সেকশন বি এর 2 সেট ভালো করে অ্যান্সার করতে হবে যারা ভালো রেজাল্ট করতে চান। আর বাকি যে এক সেট গুলা থাকবে ওগুলা মোটামুটি অ্যান্সার করলেই হয়, তাও আপনি একটা মিনিমাম গ্রেড পাবেন। এ প্লাস পেয়ে যাবেন না, কিন্তু মিনিমাম একটা গ্রেড পাবেন। ঠিক আছে, এটা গেল পড়াশোনার কথা যেগুলো বললাম। বাকি আপনারা যেভাবে পড়াশোনা করতে, যে যেভাবে কমফোর্টেবল হন সে সেইভাবে করবেন। অনেকেই দেখা যাবে 2 সপ্তাহে শুধু ঘুমাবেন আর সার্কিটের আগের যে 1 সপ্তাহ ওই সপ্তাহে পড়াশোনা করবেন, এটাও অনেকে করতে পারেন। এগুলো আসলে যার যার পার্সোনাল ব্যাপার, এগুলো এখন বড় বয়সে আসলে বলার কিছু নেই। আমি আমার সার্কিটের কথা এখন আসি। আপনাদের প্রথম যেই টপিকটা ছিল সেটা ছিল হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট ভোল্টেজ। আপনাদের দ্বিতীয় যে টপিকটা ছিল সেটা ছিল ইফেক্টিভ। তৃতীয় যে টপিকটা ছিল সেটা ছিল ফেজর। চতুর্থ যে টপিকটা ছিল সেটা ছিল সাইনোসয়েডাল সার্কিট অ্যানালাইসিস। পঞ্চম যে টপিকটা ছিল সেটা ছিল হচ্ছে আজকের পড়া 3 ফেজ। এটাই আপনাদের পড়ালেখা ছিল। এবার আমি বলি, আমাদের ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট ভোল্টেজ যেটা, এখানে আপনাদের যদি মনে থাকে আমি শুরুর ক্লাসে আপনাদেরকে জেনারেল কিছু কাকে বলে পড়াইছিলাম, যেমন ফেজ কাকে বলে, তারপরে সাইকেল কাকে বলে, টাইম পিরিয়ড কাকে বলে, ওগুলো একদমই পড়বেন না, ওই স্লাইডে ঢোকার কোনো দরকার নেই। জেনারেল কনসেপ্টস নামক আমি যে স্লাইডগুলো আপনাদেরকে পড়াইছি, জাস্ট কাকে বলে এগুলা, ওগুলা ফাইনাল পরীক্ষার জন্য পড়ার একদমই দরকার নেই। ওগুলা জাস্ট আপনাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আমি একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস নিয়েছিলাম, এগুলো কখনো পরীক্ষায় আসে না। আপনাদের কোথা থেকে পড়তে হবে, খোদা চলে গেল রে বাবা। আচ্ছা, ইনস্ট্যান্টেনিয়াসে ছিলাম। এখান থেকে আপনাদের যেখান থেকে পড়াশোনা করতে হবে সেখান থেকে আপনাদের যদি মনে থাকে ইম্পিডেন্স কাকে বলে, এই একটা টপিক ছিল। ইম্পিডেন্স কি, ইম্পিডেন্স কাকে বলে, এই টপিক থেকে শুরু হয়েছিল। এরপরে আর সার্কিটের জন্য সবকিছু বের করছিলাম, এল সার্কিট, সি সার্কিট, আর এল সার্কিট, আর সি সার্কিট, আর এল সি সার্কিট। এই 1 2 3 4 5 6 এই 6টা কোশ্চেন আপনাদেরকে অবশ্যই পড়তে হবে। আর সার্কিটের জন্য তার ভোল্টেজ কারেন্ট বের করা, তার পাওয়ার বের করা। এল সার্কিটের জন্য, সি সার্কিটের জন্য আর এল, আর আর সি সার্কিটের জন্য আর এল সি সার্কিটের জন্য, এবং এদের প্রত্যেকের জন্য পাওয়ার গ্রাফ মাস্ট। আর এল আর সি সার্কিটের মধ্যে দুইটা কোশ্চেন ছিল আপনাদের যদি মনে থাকে, এল এর ক্ষেত্রে স্টোরড এনার্জি আর ক্যাপাসিটরের ক্ষেত্রে স্টোরড এনার্জির ইকুয়েশন, এটা অবশ্যই পড়তে হবে। অর্থাৎ এই রিলেটেড যে জিনিসগুলো আমি আপনাদেরকে পড়াইছিলাম ওগুলা অবশ্যই আপনাকে পড়তে হবে। আর এল সি, আর এল, আর সি, আর এল সি। আর সি যেটা আমি আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম,
আর বাকিগুলো আমার নোটে সুন্দর করে করা আছে। আমার নোটে এই টপিক রিলেটেড যা কিছু আছে অবশ্যই পড়তে হবে। এদের সবার ইকুয়েশন গুলা প্রুফ করা, পাওয়ার গ্রাফ প্রুফ করা, আর এল আর সি এর জন্য স্টোরড এনার্জির ইকুয়েশন। কথা বোঝা গেল? মনে হয় ক্লিয়ার। আর ইনস্ট্যান্টেনিয়াস এর চ্যাপ্টারটা যখন শেষ হয়েছিল তখন একটা আরএলসি এর সিম্পল ম্যাথ করাইছিলাম, যেখানে কথা ছিল রিয়েল পাওয়ার রিয়েক্টিভ পাওয়ার বের করো। ওই একটা ম্যাথ করলেই হবে, পন্ডিতি করে নিজে থেকে আর কিছু করতে যায় না। আই হোপ সো ক্লিয়ার। অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস থেকে কি পড়লাম, ইম্পিডেন্স কাকে বলে থেকে শুরু করলাম, এরপরে আর সার্কিট, এল সার্কিট, সি সার্কিট পড়লাম, আর এল, আর সি, আর এল সি পড়লাম। এই পর্যন্ত শেষ হয়ে যাওয়ার পরে আমার কি পড়তে হবে, একটা ম্যাথ আছে, শুধুমাত্র ওই ম্যাথটা করতে হবে, এটাই কাজ। তাহলে এই চ্যাপ্টার শেষ। এরপরে আসি ইফেক্টিভ। ইফেক্টিভ চ্যাপ্টারটা থেকে কি কি পড়ব? ইফেক্টিভ চ্যাপ্টারটা থেকে আমরা কি পড়ছিলাম যে এভারেজ ভ্যালু ইজ ইকুয়াল টু 0.636 ইনটু হচ্ছে গিয়ে পিক ভ্যালু। আর আরএমএস ভ্যালুর একটা প্রুফ পড়ছিলাম, আরএমএস ভ্যালু ইজ ইকুয়াল টু 0.707 ইনটু পিক ভ্যালু। আচ্ছা, আর দুইটা পড়ছিলাম হচ্ছে ফর্ম ফ্যাক্টর কাকে বলে আর পিক ফ্যাক্টর কাকে বলে। এই চারটা থিওরিটিক্যাল কোশ্চেন জাস্ট এই চ্যাপ্টার থেকে পড়তে হবে। অর্থাৎ এভারেজ ভ্যালু ইজ ইকুয়াল টু 0.636 ইনটু পিক ভ্যালু, এটা একটা প্রুফ। আরএমএস ভ্যালু ইজ ইকুয়াল টু 0.707 ইনটু পিক ভ্যালু, এটা একটা প্রুফ। ফর্ম ফ্যাক্টর কি, সাইনোসয়েডাল ওয়েভের জন্য ফর্ম ফ্যাক্টর 1.11, এই জিনিসটা। আর পিক ফ্যাক্টর কাকে বলে, জাস্ট এই চারটা জিনিস পড়বো থিওরি এই চ্যাপ্টার থেকে। আর ম্যাথস কোনগুলা পড়বো এই চ্যাপ্টারে, আমি আপনাদেরকে আমার হ্যান্ড নোটে যেই অঙ্কগুলা করে দিছি সেই অঙ্কগুলা জাস্ট করলেই হবে, নিজে থেকে পন্ডিতি করে কোনো কিছু করা লাগবে না। বাট আপনাদের যদি মনে থাকে আমি কিছু অ্যাসাইনমেন্ট দিছিলাম, একটা এরকম টাইপ অ্যাসাইনমেন্ট ছিল, যদি মনে থাকে এটা আপনারা করছেন। আর আরেকটা ম্যাথস ছিল এরকম টাইপের, যেটার ভ্যালু আমি বলছিলাম যে ম্যাথসটা আপনারা করে নেবেন। তো এই দুইটা ম্যাথস কিন্তু অবশ্যই ইনক্লুডেড। আমি যা যা অ্যাসাইনমেন্ট দেই ওগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অ্যাসাইনমেন্ট কেউ মিস করেন না, এটাই হচ্ছে কথা। অ্যাসাইনমেন্ট থেকে কম হইলেও আপনারা দুইটা ম্যাথ পাবেন পরীক্ষায়, এটা মনে রাখবেন। তো ইফেক্টিভ থেকে ওই চারটা প্রুফ করলাম আমি, ওয়েভ শেপ দিয়ে যেই ম্যাথস গুলা প্রুফ করাই দিছি ওগুলা পড়লাম, আর অ্যাসাইনমেন্টের যে দুইটা ম্যাথস ছিল এই দুইটা ম্যাথস করলাম, কাহিনী শেষ। নতুন করে কিছু করার দরকার নেই, নিজে থেকে কিছু করার দরকার নেই। আচ্ছা, এইটা গেল ইফেক্টিভে। ইফেক্টিভ করানোর পরে আমি আসছি হচ্ছে ফেজরে। ফেজরের পড়াশোনা অনেক কম করতে হবে। কি কি করতে হবে আমি একটু বলে দিই। ফেজরে আপনাদের শুরুতে আমি যেগুলো পড়াইছিলাম, যে পোলার ফরম্যাটে কনভার্সন, এক্সপোনেনশিয়াল ফরম্যাটে কনভার্সন, ট্রায়াঙ্গুলার ফরম্যাটে কনভার্সন, এগুলো কিছুই পড়তে হবে না। এগুলো আপনাকে কেন রিডিং করতে হবে যাতে আপনি পরবর্তীতে যখন ম্যাথস গুলা করেন, যাতে পোলার ফরম্যাটে কেমনে করে, এক্সপোনেনশিয়াল ফরম্যাটে কেমনে করে, এগুলো জাস্ট আপনার মনে থাকে। এগুলো কিছু মুখস্থ করতে যাবেন না। পরীক্ষায় আমি কখন আপনাকে দিব না পোলার ফরম্যাট কি, এক্সপোনেনশিয়াল ফরম্যাট কি, এগুলা কেমনে কনভার্ট করে, এগুলো আমি জীবনেও দিব না। তো ওগুলো আপনারা কেউ মুখস্থ করবেন না, জাস্ট পড়বেন জানার জন্য, যে পরবর্তী জিনিসপত্রগুলো যাতে ইজি হয়। কথা বোঝা গেল মনে হয়। আপনারা ফেজরে কোথা থেকে পড়া শুরু করবেন, কমপ্লেক্স পাওয়ার, এটা খুবই ইম্পর্টেন্ট। কমপ্লেক্স পাওয়ার টপিকটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদের এখান থেকে পড়াশোনা শুরু হবে। কমপ্লেক্স পাওয়ার জিনিসটা কি ছিল, ওই যে আপনাদের যদি মনে থাকে আমরা রিয়েল পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ারকে কমপ্লেক্স ফরম্যাটে প্রকাশ করছিলাম, ওই যে ভি আই প্লাস ভি প্রাইম আই প্রাইম এই আকারে প্রকাশ করছিলাম। আর আরেকটা টপিক ছিল কমপ্লেক্স কনজুগেট ফরম্যাট অফ পাওয়ার। যারা ক্লাস করে তাদের মনে থাকার কথা, আমরা কারেন্টের কনজুগেট নিয়ে সবসময় কাজ করি। অর্থাৎ কারেন্ট যদি আমি আপনাকে এক্স প্লাস জে ওয়াই আকারে দিই, আপনাকে এক্স মাইনাস জে ওয়াই আকারে ধরে করতে হবে, এটাকে বলা হয় কমপ্লেক্স কনজুগেট ফরম্যাট অফ পাওয়ার। তো কমপ্লেক্স পাওয়ার করব, কনজুগেট ফরম্যাট অফ পাওয়ার, এই দুইটার ইকুয়েশন গুলা করব। আর এখানে কমপ্লেক্স পাওয়ারের আমি একটা ম্যাথ আমার লেকচারে করে দেওয়া আছে, আর কনজুগেট ফরম্যাটের দুইটা ম্যাথ আমার লেকচারে করে দেওয়া আছে। এই দুইটা ম্যাথ বাদে আপনাদের আর কিছু করার দরকার নেই। কথা বোঝা গেল? এই দুইটা ম্যাথ, একটা ম্যাথ, এই তিনটা ম্যাথ বাদে আপনাদের কিছু করার দরকার নেই। আর আমার হচ্ছে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা কোথায় আছে আমি ঠিক জানি না। আমার একটা ম্যাথ ছিল এরকম, যে জেনারেটরের ইন্টারনাল রেজিস্ট্যান্স ইন্ডাক্টর ছিল, আর এটা একটা আরএলসি সার্কিটের সাথে লাগানো ছিল একটা জেনারেটরে। এটা করপোরানের বইয়ের একটা ম্যাথ ছিল। এটা মেবি আমি ফেজরের পরে করাইছি, আর আমি ইফেক্টিভ কারেন্ট ভোল্টেজের পরে করাইছি, আই এম নট শিওর। বাট এরকম একটা ম্যাথ আছে যে একটা জেনারেটর, তার ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টর আছে, সে একটা আরএলসি সার্কিটের সাথে কানেক্টেড। এই ম্যাথটা আমার লেকচারে হ্যাঁ ফেজরেই করানো হয়েছে। আচ্ছা, ওই ফেজরের এই ম্যাথটা দেখতে হবে। তাহলে ইন টোটালে ফেজরে মাত্র 4টা ম্যাথ আপনাকে দেখতে হবে। একটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ারের নিচে আমি যে ম্যাথটা করে দিছি,
কনজুগেট ফরম্যাটের নিচে আমি আরো 2টা ম্যাথ করে দিছি, আর এর পরের ম্যাথটাই হচ্ছে এই জেনারেটরের ম্যাথটা। সো ইন টোটালে আপনাকে ফেজর থেকে 4টা ম্যাথ করতে হবে, আর কিচ্ছু করতে হবে, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমার ফেজর। এরপরে আমি আসি হচ্ছে সাইনোসয়েডাল সার্কিট অ্যানালাইসিস। সাইনোসয়েডাল সার্কিট অ্যানালাইসিসের 2টা ধাপ আছে, একটা হচ্ছে সিরিজ প্যারালাল সার্কিট সলভ করা, মানে সিরিজ আলাদা প্যারালাল আলাদা, সিরিজ প্যারালাল একসাথে এরকম সার্কিট গুলা সলভ করা, আর আরেকটা হচ্ছে নেটওয়ার্ক থিওরামস। নেটওয়ার্ক থিওরামস আপনি পরীক্ষায় কম হইলেও একটা সিরিজ প্যারালাল সার্কিট পাবেন আর একটা সার্কিট পাবেন বা 2টা সার্কিট পাবেন যেটা দিয়ে নেটওয়ার্ক অ্যানালাইসিস দিয়ে সলভ করতে হবে। তো বুঝতে পারতেছেন এই টপিকটা যে সাইনোসয়েডাল সার্কিট অ্যানালাইসিস এটা অনেক ইম্পর্টেন্ট। পরীক্ষায় এটা থেকেই মিনিমাম আপনি ধরেন 15-30 মার্কের মতো কোশ্চেন পেয়ে যাবেন, এরও বেশি 3-15-45 এরকম টাইপের একটা মার্কসের কোশ্চেন পাবেন। আমি বলে দিলাম যে সিরিজ প্যারালাল থেকে একটা ম্যাথ থাকে আর নেটওয়ার্ক অ্যানালাইসিস থেকে ইদার 2টা ম্যাথ থাকে বা একটা ম্যাথ থাকে। কোশ্চেন মডারেশনের পর আসলে কোশ্চেন চেঞ্জ হয়ে যায়, আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, বাট মোটামুটি আপনি 45 মার্কের কোশ্চেন এই জায়গা থেকে পাবেন, এটা আমি শিওর, যেইভাবেই কোশ্চেন সেট করা হোক না কেন। তো এটা কিভাবে করব? সিরিজ প্যারালাল সার্কিট আর নেটওয়ার্ক থিওরামস। প্রথমত আমি আমার লেকচারে যেই ম্যাথস গুলো আপনাদেরকে সলভ করে দিছি ওই ম্যাথস গুলো প্রথমে আপনারা সলভ করে নিবেন। আমি যেই কথাটা বলতেছি ওটা মনোযোগ দিয়ে শুনেন। আমি আমার লেকচারে যেই সার্কিট গুলা সলভ করে দিছি অবশ্যই ওই সার্কিট গুলা প্রথমে আপনি সলভ করে শেষ করবেন। শেষ করার পরে নেটওয়ার্ক থিওরামসের জন্য অর্থাৎ থেভেনিন নর্টনের জন্য আপনারা যেই কাজটা করবেন, আলেকজান্ডারের বইয়ে শুধুমাত্র যাবেন। আমি কিন্তু নেটওয়ার্ক থিওরামসের কথা বলছি, অর্থাৎ থেভেনিন নর্টন সুপারপজিশন এইগুলা। আলেকজান্ডারের বইয়ের কোন চ্যাপ্টারে যাবেন? চ্যাপ্টার 10-এ যাবেন। আমি একটু সফট কপিতে 10-এ যে আপনাদেরকে দেখাই, এই তো চ্যাপ্টার 10-এ আসলাম আমি আলেকজান্ডারের বই। এই আলেকজান্ডারের বইয়ের চ্যাপ্টার 10-এর ভিতরে ফার্স্টে যাবেন, তারপর আমি বলতে যাই এটার নাম হচ্ছে সাইনোসয়েডাল স্টেডি স্টেট অ্যানালাইসিস চ্যাপ্টার 10। কারো যদি কাছে কাগজপত্র থেকে থাকে লিখে রাখতে পারেন। আলেকজান্ডারের বইয়ের চ্যাপ্টার 10-এ যাওয়ার পরে এখানে খেয়াল করেন, প্রথমে এই যে নোডাল অ্যানালাইসিস, এটা কিন্তু আমি আপনাদেরকে করে দিছি। এই যে নোডাল অ্যানালাইসিস, তারপরে হচ্ছে গিয়ে নোডাল অ্যানালাইসিসের একটা প্রবলেম প্র্যাকটিস প্রবলেম করতে দেওয়া হয়েছে। তারপরে যে এই অঙ্কটাও আমি আপনাদেরকে করে দিছি, এটার একটা প্র্যাকটিস প্রবলেম আছে। তারপর মেশ অ্যানালাইসিস, অর্থাৎ আলেকজান্ডারের বইয়ের শুধুমাত্র বইয়ের ভিতরের যেই ম্যাথস এগুলা করবেন। বইয়ের ভিতরের ম্যাথস বলতে আমি কি বুঝাইছি? সাপোজ ধরেন বইয়ের ভিতরে এই যে নোডাল অ্যানালাইসিস দিয়ে শুরু, নোডাল অ্যানালাইসিসের এই ম্যাথসটা করবেন যেটা করে দেওয়া আছে, এবং এরপরে যেটা করবেন ওটার প্র্যাকটিস প্রবলেমটা করবেন। নোডাল অ্যানালাইসিসের ম্যাথ প্লাস ওটার প্র্যাকটিস প্রবলেম। তারপরে এই যে এখানে B1 B2 বের করতে বলছে, এটাও নোডাল অ্যানালাইসিস, এই ম্যাথ প্লাস এটার প্র্যাকটিস প্রবলেম। মেশ অ্যানালাইসিসে যেই ম্যাথসটা করে দেওয়া আছে সেইটা প্লাস ওইটার প্র্যাকটিস প্রবলেম। আমি কিন্তু এইগুলা থেকেই আপনাদেরকে আজকে সিটিতে দিছি। যেমন এখানকার 2টা ম্যাথসই আপনাদের আজকে সিটিতে আসছে। এখানকারই সুপারপজিশনের প্র্যাকটিস প্রবলেমের ম্যাথটা আমি আপনাদের পরীক্ষায় দিছি। সুপারপজিশনের ম্যাথটা এইটা আমি ক্লাসে করাই দিছিলাম আপনাদেরকে আমি পরীক্ষায় দিছি হচ্ছে এই ম্যাথসটা। এরকম টাইপের একটা ম্যাথস মনে হয় আপনাদের আজকের পরীক্ষায় আমি আমার যতদূর মনে পড়ে। তো মেইন কথা হচ্ছে আলেকজান্ডারের বইয়ের চ্যাপ্টার 10 যেটা, ওইখানে এই সুপারপজিশন, সোর্স ট্রান্সফরমেশন, এই যে সোর্স ট্রান্সফরমেশনের এই ম্যাথটাই কিন্তু আজকে আমি আপনাদের পরীক্ষায় দিচ্ছি, যেটা এটা প্র্যাকটিস প্রবলেম, এটাই আজকে পরীক্ষায় দিচ্ছি আপনাদের। তো কথা কি, সিম্পল কথা হচ্ছে চ্যাপ্টার শুধুমাত্র নেটওয়ার্ক সলভিংটা আলেকজান্ডারের চ্যাপ্টার 10 থেকে আপনারা করবেন। চ্যাপ্টার 10 তাও আপনাদেরকে চ্যাপ্টারের পিছনে যে এক্সারসাইজ ওগুলা কিন্তু আমি করতে বলি নাই, শুধু কি করতে বলছি, চ্যাপ্টারের ভিতরে যে ম্যাথস গুলা করে দেওয়া আছে অলরেডি ওগুলা প্লাস ওগুলা রিলেটেড যে প্র্যাকটিস প্রবলেম আছে এগুলা করবেন। থেভেনিন পর্যন্ত করলেই হবে, এরপরে আর দরকার নেই। সোর্স ট্রান্সফরমেশন, থেভেনিন, নর্টন মেশ, এই যে এরপরে আবার এগুলা করা শুরু করবেন না। অপ এম এসি সার্কিট সেটা কিন্তু আপনাদের ইলেকট্রনিক্স যেবার করবেন, মানে এর পরের টার্মে যখন পড়াশোনা করবেন, এটা কিন্তু পরের টার্মে পড়াশোনা অপ এম। এই অপ এম এর আগ পর্যন্ত, ঠিক আছে, এই অপ এম এর আগ পর্যন্ত যা যা আছে বইয়ের ভিতরে করা বা করতে দেওয়া ওগুলো আপনারা অবশ্যই করবেন। অর্থাৎ নর্টন পর্যন্ত সলভ করতে হবে আপনাদের, এরপরে কিন্তু অপ এম চলে আসবে। অপ এম আপনাদের টপিক না, অপ এম আপনারা পরের টার্মে করবেন, ঠিক আছে? তো এটা গেল কথা। নেটওয়ার্ক অ্যানালাইসিসটা আলেকজান্ডারের বইয়ের ভিতর থেকে করতে হবে, আর সিরিজ প্যারালাল সার্কিটের সলভিং যেটা, সেটা আমি আপনাদেরকে ক্লাসে যা যা করে দিছি তা করলেই হবে। আর আমি একটা ম্যাথ আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিছি যে এ বি এর মধ্যে
ভোল্টেজ ড্রপ বের করো, বিসি এর মধ্যে ভোল্টেজ ড্রপ বের করো, সি এর মধ্যে ভোল্টেজ ড্রপ বের করো, এর ফেজর ডায়াগ্রাম আঁকো, আর এর পাওয়ার বের করো। আমি বারবার বলতেছি আপনাদেরকে, আমি যে 4টা অ্যাসাইনমেন্ট দিছি এখন পর্যন্ত, এই 4টা অ্যাসাইনমেন্ট থেকে মিনিমাম 2টা ম্যাথ আপনারা পরীক্ষায় কমন পাবেন, মিনিমাম 2টা, এটা একদম লিখে দিতে পারি, গ্যারান্টেড। আপনারা আমার অ্যাসাইনমেন্ট থেকে মিনিমাম 2টা অ্যাসাইনমেন্টের কোশ্চেন কমন পাবেন পরীক্ষায়, মিনিমাম। মিস অ্যাসাইনমেন্ট 3টা ছিল। 3টা, ওই যে আমি ওটাকেও একটা অ্যাসাইনমেন্ট ধরছিলাম, আমার খাতায় এরকম একটা স্টটুথ টাইপ ওয়েভ ছিল, ওটা আমি বলছিলাম যে আপনারা করে নিয়ে, আমি ওটাকেও ধরছি যে আমি আপনাদের করতে দিচ্ছি আর কি। অ্যাসাইনমেন্ট বেসিক্যালি তিনটাই জমা দেন, এতে কোনো সমস্যা নেই, বাট এই ম্যাথ যেটা আমি বলে দিছিলাম যে হ্যাঁ এরকম একটা স্টটুথ টাইপের অঙ্ক আছে, ওটা আপনারা করে নিয়েন, ভ্যালু গুলা সব দেওয়া আছে, ওটা সহ ধরতেছি আর কি। আমি যেগুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে বলছি, মেইন কথা হচ্ছে এটা, ওই ম্যাথস গুলো অবশ্যই করতে হবে, যেগুলো আমি বলতেছি ওগুলো অবশ্যই করতে হবে। আচ্ছা, এটা গেল সাইনোসয়েডাল অ্যানালাইসিস। আর 3 ফেজে যা আজকে পড়াইলাম আপনাদের ওয়াই ওয়াই কানেকশনের জন্য একটা প্রুফ, যেটা বিএল ইজ ইকুয়াল টু √3 বি5, এটা আমি অলরেডি আজকে আপনাদেরকে পড়াই দিছি। আর আইএল ইজ ইকুয়াল টু আই5, এই গেল একটা প্রুফ। আর ওয়াই ডেল এর জন্য প্রুফটা আমি আপনাদেরকে পড়ে নিতে বলছি, যেটা আলেকজান্ডারের বইয়ের থেকে আমি পড়াইছি, আলেকজান্ডারের বইয়ের চ্যাপ্টার 12, আলেকজান্ডারের বইয়ের চ্যাপ্টার 12 হচ্ছে এই চ্যাপ্টারটা। ওখানে ওয়াই ডেল এর জন্য হচ্ছে বিএল ইজ ইকুয়াল টু সিম্পলি বি5 আর আইএল ইজ ইকুয়াল টু √3 আই5। এই 2টা প্রুফ জাস্ট আপনাদেরকে পড়তে হবে, এই 2টা প্রুফ জাস্ট আপনাদেরকে এই চ্যাপ্টারের জন্য পড়তে হবে। এটা গেল একটা পড়ালেখা। আর 3 ফেজের ম্যাথস কোনগুলা, আলেকজান্ডারের বই আমি যেটা দেখাইলাম যে 12.2 যেটা আমি করে দিছি ওটা, প্লাস ওটার প্র্যাকটিস প্রবলেম, আর 12.3 যেটা আলেকজান্ডারের বই করা আছে ওইটা, প্লাস ওইটার প্র্যাকটিস প্রবলেম, এই গেল 4টা ম্যাথ। আর বয়েল স্টেটের 2টা ম্যাথ আমার লেকচারেই করে দেওয়া আছে, যেটা আজকে আমি আপনাদেরকে দিয়ে দিব লেকচারটা। ওয়াই ওয়াই আর ওয়াই ডেল্টার 2টা ম্যাথ জাস্ট বয়েল স্টেটের, যেটা 22 নাম্বার চ্যাপ্টার, 22.1 আর 22.2 মেবি, এই 2টা ম্যাথ, এই 2টা ম্যাথস করলেই হবে। তার মানে 3 ফেজে আপনাদের ম্যাথস করতে হবে 6টা, থিওরি পড়তে হবে 2টা, এটাই পড়া, আর কোনো পড়া। আমি যা যা বলছি এইটুকু করলে আপনি পরীক্ষায় মোটামুটি 80% কোশ্চেন কমন পেয়ে যাবেন, 80 থেকে 90% আপনি একদম হুবহু পাবেন কোশ্চেন। এর বেশি আমার মনে হয় আর বলার কিছু নেই, এর বেশি এক্স্যাক্টলি বলা সম্ভব না। 6টা ম্যাথস করবেন আর 2টা কোশ্চেন করবেন, আর কোনো পড়াশোনা নেই। ম্যাম এই 4টা ম্যাথ কি বলস্টেডের বই থেকে? কোন 4টা ম্যাথ? না, এই 4টা ম্যাথ আলেকজান্ডারের বই থেকে, এই 2টা ম্যাথ বলস্টেডের বই থেকে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি আপনাদের রোল কল করব, বলার মতো আমার কাছে আর কিছু নেই। ম্যাম আমরা করে দিই ম্যাম গত ক্লাসের মতো। আচ্ছা দাঁড়ান, আগে আমি থাকে এক্সাক্ট কোথাও থেকে থাকে না, কম্পালসারি সবকিছু মিক্সড করে একটা কোশ্চেন করা হয়। ম্যাডাম আমাদের ভাইবাটা কবে হবে, আর ভাইবার জন্য ম্যাডাম কি টাইপের কোশ্চেন গুলো পড়বো? ভাইবা আপনাদের যেদিন পরীক্ষা দিবেন, রিটেন পরীক্ষা, ওদিনই ভাইবা হবে। পরীক্ষা দেওয়ার পর টিচার ভাইবা নেওয়া শুরু করে, অনলাইনে এসে ভাইবা দিবেন। ম্যাম তার মানে আমাদের ডেইলি আর কি, যেদিন এক্সাম থাকবে ওই দিন ওইটার ভাইবা শেষ না? ওই দিনই ওটার ভাইবা হয়ে যাবে। সেকশন এ এর ভাইবা আলাদা হয়, সেকশন বি এর ভাইবা আলাদা হয়। সেকশন এ মেবি আপনাদের শওকত স্যার পড়াইছেন, শওকত স্যার এর ভাইবা নিবেন, আমি আমার ভাইবা নিব, আপনাদেরকে জানাই দেওয়া হবে যে পরীক্ষা তার মানে আমরা প্রতি সাবজেক্টের জন্য এভাবে 2বার ভাইবা দিব না ম্যাম? অবশ্যই, কারণ আপনাদের অ্যাকচুয়ালি যদি অনলাইনে পরীক্ষা হয় তাহলে আপনাদের 2 সেট মাত্র অ্যান্সার করতে হবে, অর্থাৎ কম্পালসারি 1 সেট অ্যান্সার করবেন, আর ইয়া থেকে 1 সেট অ্যান্সার করবেন আর কি। আর কোশ্চেন আরেকটা যেটা, ওটা পুরাটাই ভাইবার মার্কস হয়ে যাবে, মানে আপনাদের ভাইবা কিন্তু 30 মার্কে হবে। আপনারা তো ওবি সিস্টেমের আন্ডারে, আপনাদের পার সেটে 30 করে থাকে, তার মানে ভাইবা আপনারা 30-এ দিবেন, আর রিটেন পরীক্ষা দিবেন অ্যাকচুয়ালি 60 মার্কে, ইন টোটালে 90। ম্যাডাম ভাইবাতে কি মানে মৌখিক কোশ্চেন থাকবে নাকি সার্কিট রিলেটেড? এটা আসলে টিচারের পার্সোনাল ইয়ার উপর ডিপেন্ড করে। টিচার কোনো ম্যাথ দিয়ে আপনাকে বলতে পারে যে এটা আপনি এই মুহূর্তে খাতায় কোন একটা ছোট ম্যাথ দেয়, যেটা খাতায় করে বলে যে এটা করে অ্যান্সারটা আমাকে বলো, বা আপনি খাতার মধ্যে কি কি লিখছেন ততক্ষণে কিন্তু আপনার খাতা আমার কাছে চলে আসবে, মানে আপনি যখন ভাইবা দিতে বসবেন তখন অলরেডি আপনার এক্সাম স্ক্রিপ্ট আমার কাছে থাকবে, আপনার খাতা অলরেডি আমার পর্যন্ত পৌঁছায় যাবে। তো তখন আমি অ্যাকচুয়ালি আপনার খাতা থেকেও কোশ্চেন করতে পারি, জাজ করার জন্য যে আপনি কি দেখে দেখে পরীক্ষা দিলেন নাকি আপনি আসলে নিজের থেকে পরীক্ষা দিচ্ছেন। আমি হয়তো জিজ্ঞেস করবো এই ম্যাথসটা কোন রুলসে করছেন, কেমনে করছেন, এরকম। ম্যাডাম তাহলে হচ্ছে আমার মোটামুটি ইসি তে হচ্ছে মানে আমার খাতা রিলেটেড অথবা মানে সার্কিট রিলেটেড কোশ্চেনই পাবো আমরা। ইসি তে তো আমি সার্কিট ছাড়া আপনাকে ফিজিক্স কেমিস্ট্রি কোশ্চেন অবশ্যই করবো না, এটা তো কমন সেন্সের ব্যাপার। ম্যাডাম মানে থিওরিটিক্যাল আর কোশ্চেনই করবো।
এই জন্য ওই দিন আসলে আর কি কোশ্চেন আপনাকে করবো এটা আসলে ওই মুহূর্তে তাৎক্ষণিক আমার যেটা মনে হবে ওইটা, কোনো টিচার অ্যাকচুয়ালি কখনো বলতে পারে না আমি বাইরে আপনাকে এটাই জিজ্ঞাসা করবো। এটা আসলে টিচারের মর্জির উপর ডিপেন্ড করে, তার তখন কি মনে পড়ে আপনার খাতা দেখে বা তার মাথায় কোন কোশ্চেন আসে। মেইন কথা হচ্ছে আপনারা যদি থিওরির জন্য পড়াশোনা করেন, ভাইবার জন্য তো আপনার টেনশন নেওয়ার কথা না, কারণ আপনি থিওরিতে যা পড়ছেন তা থেকেই আমি আপনাকে ভাইবা ধরবো, এর বেশি কিছুই আমি আপনাকে এর বাইরে ধরবো না। আমি যা পড়াইছি আমি তার থেকেই ভাইবা ধরবো, আমি আমার পড়ানোর বাইরে কিছু তো নিজেই জানি না, আপনাকে কি জিজ্ঞাসা করবো। আচ্ছা, রেসপন্ড টু ইউর রোল কল প্লিজ। আমি করতেছি, অসুবিধা নেই, আমার আজকে খুব একটা প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, আমি রোল কল করতেছি, আপনারা প্রেজেন্ট দেন। 2018 এর রাতে বা 2 দিন আগে কোনো টিচারকে কেউ ফোন করবেন না কোনো কিছুর জন্য, এটা টিচাররা খুবই বিরক্ত হয়। মানে পরীক্ষা কালকে, আপনি আজকে রাতে ফোন করে মিসকে বলতেছেন মিস এটা কি আমি পড়বো। আচ্ছা, মিস এর সাথে আপনার কি এমন কি সম্পর্ক যে সে আপনাকে বলে দিবে এটা পড়তে হবে কি না পড়তে হবে না, তো আবার পরীক্ষার আগের দিন। এটা তো একটু আনএথিক্যাল বিষয় হয়ে গেল, তাই না? তো যেহেতু এখন অলরেডি বড় হয়ে গেছেন, তো ওই টিচারকে ফোন করে কখনো এগুলো জিজ্ঞাসা করবে না, মিস এটাকে আমি পড়বো, মিস এটা আমার পড়া হয় নাই, মিস আমার টাইম পাচ্ছি না পড়তে, তাহলে কোনটা কোনটা বাদ দেওয়া যায় একটু যদি বলে দিতেন। এগুলো কোনো মামা বাড়ির আবদার না। তো এইসব আজাইরা কথা নিয়ে কখনো টিচারকে ফোন দিবেন না, উল্টা টিচার আপনার রোল রেখে দিবে এবং পরীক্ষার দিন আপনাকে বাদ দিয়ে দিবে পরীক্ষার খাতায়। তো এইসব মানে বেশি পপুলারিটি গেইন করা ভার্সিটি লাইফে একটু খারাপ, এটা দুইটা দিক আছে, ইদার আপনি নেগেটিভ ভাবে পপুলার হয়ে যাবেন আর পজিটিভ ভাবে পপুলার খুব রেয়ারলি হয়। পজিটিভ ভাবে পপুলার আপনি রেজাল্ট দিয়েই হবেন, ওটার জন্য আপনাকে টিচারকে প্রত্যেকদিন ফোন করে কি পড়বো এটা জিজ্ঞেস করার দরকার নেই, এগুলা উল্টা একটা নেগেটিভ ইমপ্রেশন করে। এটা ভার্সিটি লাইফ, এখানে পড়াশোনা আপনাকে নিজের করতে হবে, ফ্রেন্ডের সাথে ডিসকাস করে করতে হবে। ওই টিচারকে ফোন করে কোনো একটা কোশ্চেন জিজ্ঞাসা করা, মিস এই ম্যাথের এই জায়গাটা তো ক্যালকুলেটরে মিলতেছে না, এটা তো আপনার আমাকে ফোন করে কথা বলার কথা না, আপনার কোনো ফ্রেন্ডসকে ফোন করে কথা বলার কথা। তো এই জিনিসগুলো এখন বড় হচ্ছেন, একটু কেয়ারফুল হন, এটা স্কুল কলেজ লাইফের পড়াশোনা না। তো এগুলা পড়ার জন্য একটু গ্রুপ স্টাডি করতে হবে, নিজেকে একটু বই খাতা ঘাটাইতে হবে। ওই টিচারের লেকচার করে পরীক্ষা দিতে চলে আসলাম হবে না, আপনাকে অবশ্যই ওই চ্যাপ্টার বইয়ে ঢুকে একটু দেখতে হবে, আচ্ছা কি বলছে বইয়ে একটু পড়ি। তো এই জিনিসগুলা কিন্তু মাথায় রাখবেন না। আমাকে যদি পরীক্ষার 2 দিন আগে কেউ ফোন দিচ্ছেন বা ফোন করে জিজ্ঞাসা করছেন মিস এই টপিক কি, আমি পড়বো না, আমি সোজা আপনার রোল রেখে দিব, তারপর যা করার আপনার পরীক্ষার খাতাই করবো। তো এটা মনে রেখে এইসব আজাইরা কাজকর্ম আমার সাথে করতে এসে আমি যা সাজেশন দেওয়ার অলরেডি আজকে একদম পুরা এক্সাক্ট বলে দিছি, আপনি কি করবেন কি করবেন না, এর বেশি অ্যাকুরেট সাজেশন আর হয় না। তো আমাকে কাইন্ডলি কেউ ফোন দিয়েন না পরীক্ষার 2 দিন আগে, তো একদমই না, নাহলে আপনার খবর আছে। আচ্ছা, সেকশন এ চলে যাইতে পারেন, এখন আমি সেকশন বি এর রোল করবো।